মানুষের এমন অবস্থা হলো যে কেউ আর কোনো জরুরি কাজ ছাড়া সন্ধ্যার পরে বাড়ির বাইরে বের হয় না। আর বের হলেও লণ্ঠন হাতে করে কয়েকজন মিলে বের হয়। এভাবে যখন গ্রামের সব লোক ভয়ে আতঙ্কে দিশেহারা, ঠিক সেই সময় ইসমাইল ব্যাপারীর বাড়ির কাচারি ঘরে দেখা মিলল পাকা দাড়ি ভর্তি মুখের সাদা পাঞ্জাবি পরা এক অচেনা লোকের। তিনি যখন গ্রামে সেই কাচারি ঘরে এসে বসেছেন, ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। সবাই গোল হয়ে বসে তার চারপাশে। তিনি বললেন তার নাম মৌলানা কালু শাহ ফকির। তিনি ভবঘুরে মানুষ। এক এলাকা থেকে আরেক এলাকায় ঘুরে বেড়ানোই তার নেশা। আর বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে নামাজ কালাম পড়েই তার জীবনের শেষ দিনগুলো তিনি কাটিয়ে দিতে চান। তবে এই গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় একটা পাগল ছেলেকে দেখেন তিনি। তার পিছু নিয়েই এই গ্রামে প্রবেশ করেন। সব শুনে ইসমাইল ব্যাপারী তার গ্রামে ওলা বিবি আসা থেকে শুরু করে সবকিছু খুলে বলেন। রাখাল ছেলেটি কিভাবে পাগল হলো, তারপরে গ্রামের বাচ্চা শিশুদের নিয়ে উৎপাত, তাদের রহস্যজনক মৃত্যুর ব্যাপারেও তিনি সবকিছু জানান। তারপর মৌলানা কালু শাহ ফকিরের কাছে আছে কি কোনো সমাধান? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার ঘটনা আমার অনেক পছন্দ, এবং তিনি যে শিরোনাম ব্যবহার করেছেন সেটিও আমার চমৎকার লেগেছে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। সে অনেক কাল আগে গ্রামে প্রচলিত ছিল, ওলা বিবি যে পথ দিয়ে যায় সে পথে ফিরিস না সন্ধ্যায়। রাতে কান্না শুনলে ঘরের বাহিরে এসে দিস না হাঁক। কি বললাম সেটা বুঝতে পারছেন না তো? আমিও এই ঘটনাটা শোনার সময় বুঝতে পারিনি এই প্রচলিত কথাটা। তবে যতই ঘটনার মাঝে ঢুকেছি ততই বুঝেছি এই কথার মানে। তাহলে চলুন আজ আপনাদের সাথেও শেয়ার করি অদ্ভুত এই ঘটনা। আমি তানভীর তুষার আপনাদের জন্য এতদিন যত ঘটনা শেয়ার করেছি তার মাঝে এই ঘটনা বেশ কিছু দিক থেকে আলাদা। এটা একটা ভৌতিক আবহের চেয়ে বলা যায় অদ্ভুত কিছু অভিজ্ঞতার মিশেল। আর সেই ঘটনার কেন্দ্রে আছেন মৌলানা কালু শাহ ফকির। ভূমিকার বড় না করে চলুন চলে যাই মৌলানা কালু শাহ ফকিরের ঘটনায়। ঘটনার সময়কাল ঠিকভাবে বলতে পারেননি ঘটনার কথক, তবে তিনি বলেন দেশভাগের আগের সময়ের একটা ঘটনা। বাংলাদেশ নামে কোনো দেশ তখনও জন্ম নেয়নি। ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে জমিদার প্রথা। আজকের বাংলাদেশের উত্তর অঞ্চলের এক গ্রামীণ এলাকা। অবারিত ফসলের মাঠ আর বিঘার পর বিঘা ঝনের ঘন জঙ্গলের মাঝে বেড়ে ওঠা একটা বাড়ি। সেখানে শুধুমাত্র একটি সম্ভ্রান্ত পরিবার বাস করত। বাড়ির কর্তার নাম ছিল ইসমাইল ব্যাপারী। তাদের ঠিক জমিদার বলা যায় না, কিন্তু গ্রামে তাদের রয়েছে বিশাল জমির মালিকানা। স্বামী আর স্ত্রী মিলে দুজনে বাস করতেন সেখানে, আর চাকর চাকরানি মিলে মোট 10 জনের মতো লোক। তাদের সেই বাড়ির সামনে দিয়ে এঁকে বেঁকে একটা ছোট নদী চলে গেছে, আর নদীর অপর পাড় দিয়ে পায়ে হাঁটা পথ, আর দুই ধারে বিশাল ঝন কাশফুলের গাছ, সেই সাথে একটু পরপর বাবলা গাছের সারি। তাদের বাড়ি থেকে নিকটবর্তী গ্রাম বেশ খানিকটা দূরে। জমির আইল ধরে পায়ে হেঁটে প্রায় 10 মিনিটের মতো লাগে। আর তখন গ্রামের বাজার, যেটা মূলত গঞ্জের হাট নামে পরিচিত, সেটাও ছিল কয়েক কিলোমিটার দূরে। আর সেখানে যেতে পাড়ি দিতে হতো বাঁশঝাড় সহ বিভিন্ন গাছের ঘন জঙ্গল। ইসমাইল ব্যাপারী সেই গঞ্জের হাটে ব্যবসা করতেন। সপ্তাহে 2 দিন তার চাকর কয়েকজন সাথে নিয়ে বর্ষায় নৌকা আর শুকনো সময়ে হেঁটে যাতায়াত করতেন। এমনি এক সময়ে শীত তখন যাই যাই করছে প্রকৃতি থেকে। চারপাশে তখনও শীতের আমেজ নেমে আসে রাতের বেলায়। ইসমাইল ব্যাপারী একদিন তার 3 জন চাকর নিয়ে চলেন গঞ্জের হাটে।
আসবেন পরদিন দুপুরের দিকে। সেই দিন ইসমাইল ব্যাপারীর বউ বাড়ি থেকে ঠিক একটু সামনে নদীর পাড়ে তাদের কলা গাছ দিয়ে বাঁধানো ঘাটে গেলেন কাপড় ধুতে। তার সাথে তখন ছিল 3 জন কাজের মহিলা। কাজের মহিলাগুলোর 2জন কলা গাছের ওপরে কাপড়গুলো বাড়ি দিচ্ছে, আর একজন হাঁটু পানিতে নেমে কাপড় ধুয়ে দিচ্ছে। ইসমাইল ব্যাপারীর বউ নদীর পাড়ে দাঁড়িয়ে তাদের কাজ তদারকি করছে আর তাদের সাথে গল্প করছে। কাপড় ধুতে গিয়ে বেলা গড়িয়ে সূর্য তখন পশ্চিম আকাশে অনেকটা হেলে পড়েছে। শীতের এই সময়ে তেমন একটা রোদ থাকে না দিনের বেলায়। তার মাঝে সেদিন আবার বাতাস উঠেছে খুব বেশি। নদীর ওপারে থাকা কাশফুলের গাছগুলোতে শিরশির করে শব্দ হচ্ছে। এরই মাঝে কোথা থেকে খুব ক্ষীণ একটা মেয়েলি গলার কান্নার আওয়াজ ভেসে আসে থেমে থেমে। পানিতে নেমে কাপড় ধোয়া সেই মহিলা প্রথমে বুঝতে পারে সেই ক্ষীণ কান্নার শব্দ। পানিতে নেমে থাকা সেই মহিলা অপর 2জনের দিকে তাকিয়ে বলে তারা কি কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে কিনা, কিন্তু অপর 2জন বলে তারা কিচ্ছু শুনতে পাচ্ছে না। এদিকে ইসমাইল ব্যাপারীর বউ তাদের 3জনকে সেখানে রেখে বাড়ি চলে আসে। বিকেল খুব দ্রুত গড়িয়ে যায়। চারপাশে তখন অল্প অল্প ঝিঁঝি পোকার ডাক শুরু হয়, আর দূরে কোথাও ঘন জঙ্গল থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। ঠিক এমন সময় ইসমাইল ব্যাপারীর বউ চমকে ওঠে কিছু পরিচিত চিৎকারে। তার কাপড় ধুতে থাকা সেই 3জন মহিলা অনেক জোরে হাউমাউ করে কান্নার মতো ভয়ার্থ চিৎকার করে। বাড়ির দিকে দৌড়ে আসে তারা। তিনি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। মহিলা 3জন একসাথে দৌড়ে যেন হুমড়ি খেয়ে পড়ে যায়। ইসমাইল ব্যাপারীর বউ তাদের জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন কাঁপা কাঁপা কান্না জড়িত কণ্ঠে একজন মহিলা বলল, আপনি যখন নদীর পাড় থেকে চলে আসলেন বাড়িতে, তখন আমরা 3জন গল্প করছিলাম আর কাপড় ধুচ্ছিলাম। এর মাঝে আমি একা যে কান্নার আওয়াজটা শুনছিলাম, তখন সেটা সবাই মিলে শুনতে শুরু করলাম। আমরা কিছুটা অবাক হলাম। এই সময়ে এখানে কোনো মহিলা আসবে কোত্থেকে, আর সে কান্নাই বা করবে কেন? আমরা সবাই মিলে একটুক্ষণ চুপ থেকে কান্নার শব্দটা ঠিক কোথা থেকে আসছে সেটা বোঝার চেষ্টা করলাম। সময়ের সাথে পাল্লা দিয়ে সেই কান্নার শব্দটা আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। পরে সবাই খেয়াল করলাম নদীর ওপারে সেই হাঁটা পথটায় একটা বুড়ি মহিলা কান্না করতে করতে সামনের দিকে হেঁটে যাচ্ছে। বয়সের ভারে অনেকটা কুঁজো হয়ে গেছে সেই বুড়ি। পরনে ময়লা সাদা একটা শাড়ি। আমাদের নদীর ঘাটের ওপরের বাবলা গাছটার সোজাসুজি আসতেই আমি তাকে ডাক দিয়ে জানতে চাইলাম তার কি হয়েছে। আর এই সময়ে একা একা এই পথ দিয়ে কান্না করতে করতে সে কোথায় যাচ্ছে। কিন্তু তিনি আমাদের দিকে তাকালেনও না, কথাও বললেন না। আস্তে আস্তে সেই কান্না করতে করতে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। তারপর আমি কিছুটা রাগ করেই তার দিকে তাকিয়ে বললাম, সমস্যা কি? এই রাস্তায় তো একা কোনো ছেলে মানুষই যায় না এই সময়। তোমার কি হলো বুড়ি, কথা কও না। বিশ্বাস করবেন না, কুঁজো বুড়িটা আমাদের দিকে ফিরে তাকালো। এত বিভৎস মুখ যা আমরা আগে কোনোদিন দেখিনি। অপর আরেকজন মহিলা বলল, সেই মুখ দেখে মনে হলো বড় বড় কি সব ফোড়া বের হয়েছে, আর সেখান থেকে পাতলা কোনো তরল গড়িয়ে পড়ছে, আর চোখের কোটরে যেন শুধুই ধপ করে জ্বলতে থাকা কোনো আগুনের শিখা। দেখে মনে হচ্ছিল যেন কোনো কুপিবাতি জ্বলছে চোখ দুটোতে। আমরা দেখে সবাই ভয়ে আঁতকে উঠেছি। এর মাঝেই সেই বুড়ি কান্না থামিয়ে আমাদের দিকে তাকিয়ে রাগ হয়ে বলল, মরবি, মরবি, তোরা মরবি। এই কথাটা বলার সাথে সাথে একটা পচা গন্ধ কোথা থেকে যেন এসে আমাদের নাকে লাগলো, আর মনে হলো পেটের মাঝে থাকা সবকিছু যেন সেই গন্ধে উল্টে বের হয়ে আসবে। আমরা তো ভয়ের সাথে সাথে সবকিছু ফেলে চিৎকার করে এখানে দৌড়ে চলে এসেছি। এবার ইসমাইল ব্যাপারীর বউ সহ সবাই গেল নদীর ঘাটে। সাথে গেল আরো একজন চাকর। নদীর ঘাটে গিয়ে দেখে কোথাও সেই বুড়ির কোনো চিহ্ন মাত্র নেই। নদীর ঘাটে শুধু পড়ে আছে তাদের ফেলে যাওয়া কাপড়গুলো। ইসমাইল ব্যাপারীর বউ তখন 3জন মহিলাকে সাহস দেওয়ার জন্য বললেন, তোমরা হয়তো ভুল কিছু দেখেছ, কিন্তু তিনি জানেন এই সান্ত্বনা দেয়া নিরর্থক, কারণ 3জন মানুষ একসাথে ভুল দেখতে পারে না। তারা কাপড়গুলো নিয়ে সেদিনের মতো বাড়ি ফিরে এলেন। রাতের খাবার খেয়ে সবাই যে যার মতো ঘুমোতে চলে গেলেন।
বাড়িতে বড় করে যে ঘরটা বানানো হয়েছে সেখানে থাকেন ইসমাইল ব্যাপারী আর তার বউ। তার ডান পাশে বাড়িতে ঢোকার একটা গেট, সেই গেটের পাশে আরো একটা ঘর তোলা, সেই ঘরে থাকেন কাজের মহিলারা। আর সেটা থেকে আরেকটু দূরে একটা বিশাল গোয়াল ঘর, সেই গোয়াল ঘরের পাশের ঘরটায় থাকে রাখাল আর তাদের চাকরের দল। ইসমাইল ব্যাপারীর বউয়ের খেয়ে শুয়ে পড়ার একটু পর চোখটা মাত্র লেগে এসেছে, এর মাঝেই পাশের ঘর থেকে ভেসে আসে একটা কান্নার আওয়াজ। ঠিক সেই সময় তিনি ঘরে জ্বলতে থাকা কপিবাতিটা নিয়ে তাড়াতাড়ি বাইরে যান। দেখেন কয়েকজন চাকরও চলে এসেছে সেখানে। সেই মহিলাদের ঘরের সামনে এসে জোরে ডাক দিতেই এক মহিলা দরজা খুলে বেরিয়ে আসে ঘর থেকে। বাইরে বের হয়ে কিছু বলার আগেই সে মুখ ভর্তি করে বমি করে। তার একটু পরে কিছুটা ধাতস্থ হয়ে বলে, ঘরের ভেতরে সবারই একই অবস্থা, সবার পানির মতো বমি হচ্ছে। সেই সন্ধ্যাবেলা তাদের সাথে যে চাকরটা নদীর পাড়ে গিয়েছিল বুড়িকে খুঁজতে, সে দৌড়ে ইসমাইল ব্যাপারীর বউয়ের কাছে চলে আসলো। সেই চাকরটি সবচেয়ে পুরাতন, তার বয়স অনেক বেশি। তার শ্বশুর মশাইয়ের সময় থেকে এই পরিবারের সাথেই আছে। তিনি এসে বললেন, মা, আমি বুঝেছি এখানে কি হয়েছে, কে এসেছিল আজ আমাদের এখানে, আমি বুঝতে পেরেছি। বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে চলুন, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। ইসমাইল ব্যাপারীর বউ তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, আর এদের এমন অসুস্থ অবস্থায় রেখে এই রাতে যাব কিভাবে? প্রবীণ সেই চাকরটি তখন কিছুটা চিৎকার করে বললেন, মা, এখানে আজ ওলা পিটি এসেছিল, তারা যে পথে আসে সে পথে মরণ লেগে যায়, সব কিছু যেন এক নিমিষে ছাড়খাড় করে দেয়। তাড়াতাড়ি এখান থেকে চলুন, না হলে আমরা কেউ বাঁচতে পারবো না। আর এই তিনজনের কথা চিন্তা করে লাভ নেই, তাদের জন্য আমাদের আর কিছু করার নেই, তারা হয়তো সকাল পর্যন্ত টিকতে পারবে না। সেই রাতেই তারা কয়েকজন মিলে হাতে কিছু লাঠি আর লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ে, যায় পাশের গ্রামের উদ্দেশ্যে। সে গ্রামে ছিল ইসমাইল ব্যাপারীর অন্যান্য আত্মীয় স্বজনেরা। তারা শুধু একা গিয়ে নতুন বাড়ি করেছিল ওদিকে বছর দুয়েক আগে। তারা এই বাড়িতে এসে সারা রাত সবাইকে ডেকে তুলে মোটামুটি ঘটনাটা জানালো। সেই রাতে আর কারো ঘুম এলো না। সকালে সূর্য ওঠার সাথে সাথেই পুরো গ্রামে ছড়িয়ে গেল খবরটা। ভয়ে কেউ আর যায় না ওদিকে। পরে দুপুরের দিকে যখন ইসমাইল ব্যাপারী তার লোকজনদের নিয়ে ফিরে আসে, তখন গ্রামে ঢোকার আগেই তিনি রাস্তার কাছে লোকমুখে অনেক কথাই জানতে পারেন। তার বউ যে গ্রামে ফিরে এসেছেন রাতে, এটাও জানতে পারেন সেখানেই। তাই তিনি বাড়ি না গিয়ে সোজা আদি বাড়িতে আসেন। বউ এবং তার প্রবীণ চাকরের কাছ থেকে বিস্তারিত শোনেন। তারপরে গ্রামের কয়েকজন যুবক আর চাকররা মিলে সিদ্ধান্ত নেয় ইসমাইল ব্যাপারীর বাড়িতে গিয়ে সেই মহিলা তিনজনের খোঁজ নিয়ে আসবে। সবাই কথা মতো দুপুরের পরে বের হয় তার বাড়ির উদ্দেশ্যে। আস্তে আস্তে বাড়ির দিকে এগোতেই দূরে দেখে তাদের বাড়িতে ঢোকার প্রথম গেটের মুখে সেই মহিলাদের একজন পড়ে আছে। কাছে কিছু মাছি ভন ভন করে উঠছে। দূর থেকে আর বুঝতে বাকি থাকে না সেই মহিলা বেঁচে নেই। আর কেউ সাহস করলো না সামনে এগোতে। তারা সেখান থেকেই জোরে জোরে ডাকা শুরু করলো তিনজনের নাম ধরে, কিন্তু কারো কোনো সারা শব্দ মিলল না। সবাই কিছুটা নিশ্চিত হয়ে যায় আর কেউ বেঁচে নেই সেই বাড়িতে। তারা সবাই গ্রামে ফিরে আসে। ইসমাইল ব্যাপারীর পুরনো বাড়িতে একটা বিশাল পুকুর আছে, আর সেই পুকুর পাড়ে কয়েকটা তাল আর খেজুর গাছের সাথে আছে বিশাল এক শিরীষ গাছ। সেই শিরীষ গাছের নিচেই অনেক বড় করে বানানো আছে একটা কাচারি ঘর। ঘরের ওপরের চালাটা ছনের হলেও ঘরের শুধু পুকুরের দিকের বেড়াটা সম্পূর্ণ দেয়া, আর বাকি তিন দিকের বেড়াটা এক বুক সমান উঁচু করে দেয়া। ঘরের সামনে ছন দিয়ে চালা দেওয়া একটা বারান্দাও আছে, যেটাকে চালি বলেই ডাকা হতো সেই সময়। গ্রামে আগে প্রায় সব অবস্থা সম্পন্ন বাড়িতে এই ঘরের প্রচলন ছিল, যেটা মেন বাড়ি থেকে কিছুটা দূরে। গ্রামের গণ্যমান্য ব্যক্তি, প্রবীণ লোকজন, গ্রামের পুরুষরা এখানে বসে গল্প করত আর বিভিন্ন দলগত সিদ্ধান্ত নিত। এছাড়াও কোনো অচেনা পথিক আসলেও তাদের ঠাঁই হতো এই কাচারি ঘরেই। যাই হোক, সেদিন সন্ধ্যায়
গ্রামের অনেক পুরুষ মানুষ মিলে সেই ঘরের মাঝে একটা লণ্ঠন জ্বালিয়ে বসে পড়ল। গ্রামের কিছু ছোট ছেলে মেয়েও জায়গা করে নিয়েছে সেই ঘরের কোণে। সবার মুখে কেমন একটা ভয়ের ছাপ। বাড়ির কিছু মহিলারাও আছে উৎকণ্ঠায়। এর মাঝে এক প্রবীণ বৃদ্ধ বলে উঠল, শোনো তোমরা, এই ওলা বিবির মতো ভয়ানক আর কিছু নেই। যে গ্রামে যাবে সে গ্রামের সব মানুষকে সে খেয়ে ফেলবে। আমাদের ভাগ্য এখনো পর্যন্ত ভালো যে ওলা বিবি নদীর ওপার দিয়ে চলে গেছে, তবে এবারে যে সে ফিরে আসবে না তার কোনো ঠিক নেই। তাই বিকেলের আগে সবাই কাজ শেষ করে ফেলবা, আর সন্ধ্যের মাঝেই সবাই খেয়ে শুয়ে পড়বা। ছোট ছেলে মেয়েদের দিকে খেয়াল করবা, তারা যেন বেশি দূরে খেলতে না যায়। আর রাতে অচেনা কোনো মহিলা লোক গ্রামের দিকে আসলে কেউ তার সাথে কথা বলবে না, ডাকবে না। পাশ থেকে এক যুবক বলে উঠল, তাহলে ইসমাইল ব্যাপারীর নতুন বাড়িতে যে 3টা মরা পড়ে আছে কাল থেকে, সেগুলোর কি করব আমরা? চারপাশে চাপা গুঞ্জন উঠল। ইসমাইল ব্যাপারী হুঁকো একটা গড়গড় শব্দ করে টান দিয়ে বললেন, সবাই শোনেন, যেহেতু আমার বাড়িতে এই অবস্থা হয়ে আছে আর আমার গোয়ালে এই সময় গরুও নেই, আমি সব বিক্রি করেছি নতুন জাতের গরু তোলার জন্য, তাই ওই বাড়িতে আর ফিরে যাওয়ার তেমন ইচ্ছে নেই আমার। আর এই লাশগুলো তো আমাদের কেউ কবর দিতেও যাবে না, তাহলে একটা কাজ করা যায়, পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে লাশ সহ বাড়িটা পুড়িয়ে ফেলা যায়। সবাই সেই সিদ্ধান্তে রাজি হয়ে গেল। পরদিন দিনের বেলায় এই কাজ করা হবে। শুধু গ্রামের কিছু যুবক আর গণ্যমান্য ব্যক্তিরা সেখানে থাকবে। সেই কথা অনুযায়ী সবাই যে যার বাড়িতে চলে গেল। পরদিন সকাল পেরিয়ে যখন দুপুর হয়ে এলো, তখন নির্দিষ্ট কিছু লোক এগিয়ে গেল ইসমাইল ব্যাপারীর সেই নতুন বাড়ির দিকে। এরপরে তার এক চাকর ইসমাইল ব্যাপারীর শোয়ার ঘরের এক পাশের বেড়া কেটে ভেতরে যেয়ে শুধু প্রয়োজনীয় কিছু কাগজ আর গহনাগুলো নিয়ে চলে আসলো। চারপাশে তখন লাশের পচা গন্ধে ভরে গেছে। বাইরের গেটে পড়ে থাকা লাশটা কয়েকজন যুবক মিলে একটা বড় বাঁশ ঝাড় দিয়ে অনেক দূর থেকে ধাক্কা দিয়ে ঘরের বেড়ার দিকে পাঠিয়ে দিল। এরপর দূর থেকে কেরোসিন তেল ছিটিয়ে পুরো বাড়িটা পুড়িয়ে দিল। সবার চোখের সামনে দপদপ করে জ্বলতে থাকলো ইসমাইল ব্যাপারীর নতুন বাড়ি। সেই সাথে সেই আগুনের কুণ্ডলীর মাঝে পুড়ে যেতে থাকলো 3জন মহিলার লাশ। বাড়ি যখন অনেকটাই পুরো নিশ্চিহ্ন হয়ে গেল, গ্রামের সবাই তখন বাড়ির দিকে চলে আসলো। এর কদিন পরে থেকে তারা শুনতে পারলো তাদের আশেপাশে কিছু কিছু গ্রামে মড়ক লেগেছে। একের পর এক গ্রামে ওলা ওঠায় মানুষ সাফ হয়ে যাচ্ছে। আর অনেক গ্রামের একই মানুষ ওলা বিবিকে দেখেছে তাদের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতে। শুধু ইসমাইল ব্যাপারীর এই গ্রামে এখনো আসেনি ওলা বিবি। তারা তাদের গ্রামের সাথে অন্য গ্রামের যোগাযোগ প্রায় বন্ধই করে দিল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরও আর রক্ষে হলো না। তাদের গ্রামের এক পাশেও একদিন রাতে এলো সেই মড়ক, যাকে একবার ধরে সে আর উঠতে পারে না, তার জন্য বরাদ্দ হয়ে যায় নিশ্চিত মৃত্যু। এভাবে গ্রামের প্রায় অনেকেই নিশ্চিহ্ন হয়ে গেল এই ওলা বিবির কারণে। গ্রামে গ্রামে নেমে আসলো ভয়াবহ রকমের এক শোকের ছায়া। এভাবে চলে গেল আরো একটা বছর। সবকিছু তখন মোটামুটি স্বাভাবিক হয়ে আসলো, কিন্তু ইসমাইল ব্যাপারীর সেই নতুন বাড়ি সেই থেকে পরিচিত হয়ে উঠল পোড়ো বাড়ি নামে। কিন্তু এরপর থেকে শুরু হলো সেই গ্রামের আসল সমস্যা। ভর দুপুরে এক রাখাল গেল মাঠে গরুর পাল নিয়ে। এর মাঝে একটা গরু দলছুট হয়ে চলে গেল ওই পোড়ো বাড়ির দিকে। পোড়ো বাড়ির ঘর যেখানে ছিল তার পাশের মাটিতে কিছুটা ঘাস হয়েছে নতুন। সেই গরু সেখানে ঘাস খেতে শুরু করলো। রাখাল এটা দেখে কি করবে বুঝে উঠতে পারছে না, কারণ এই বাড়িতে ঠিক কি হয়েছে তা গ্রাম শুদ্ধ সবাই জানে। এজন্য সবাই সেই বাড়ি সব সময় এড়িয়ে চলে। রাখাল একবার ভাবলো দৌড়ে গিয়ে গরুটা ধরে নিয়ে আসবে, কিন্তু একটু পরেই তার মনে হলো না, কোনোভাবেই সেখানে যাওয়া যাবে না। তাই দূর থেকে কিছু মাটির ঢিলা নিয়ে সে গরুটাকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু গরু অন্যদিকে না গিয়ে ঢিলের ভয়ে আরো বাড়ির সীমানার ভেতরে ঢুকতে শুরু করলো। রাখাল অনেকভাবে চেষ্টা করেও গরুটাকে বাইরে আনতে পারলো না।
এদিকে সূর্য আস্তে আস্তে হেলে পড়েছে পশ্চিম আকাশে। রাখালকে এবার সব গরু নিয়ে গ্রামের পথে ফিরতে শুরু করতে হবে, না হলে গরু নিয়ে আস্তে আস্তে হেঁটে গ্রামের দিকে যেতে গেলে সন্ধ্যা নেমে যাবে। রাখাল চিন্তা করলো সে বাড়িতে গিয়ে আগে মালিককে ডেকে নিয়ে আসবে, তারপরে কি হবে সেটা দেখা যাবে। যেই ভাবা সেই কাজ। রাখাল সবগুলো গরু রেখে তার বাড়ির দিকে দৌড়ে চলে গেল। তারপরে গিয়ে গরুর মালিককে বিস্তারিত সব জানালো। এদিকে মালিক তার কথা শুনে আরো কয়েকজন লোক নিয়ে মাঠের দিকে চলে আসলো। এসে দেখে গরু তখন সেই বাড়ির সীমানায় অন্য পাশে গিয়ে ঘাস খাচ্ছে। এদিকে তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আর দেরি নেই। মালিকের সাথে আসা অন্য লোকটিকে দিয়ে সব গরু বাড়ি পাঠিয়ে দিল। আর রাখালও মালিক চেষ্টা করতে থাকলো সেই গরুকে বাইরে বের করে এনে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এরই মাঝে চারপাশে যখন একটু আবছা অন্ধকার নেমে এসেছে, ঠিক সেই সময়ে সেই পোড়ো বাড়ির মাঝে থেকে গরুটা জোরে ডাক ছেড়ে পাগলের মতো একদিক থেকে বের হয়ে দিক বিদিক শূন্য করে ছুটতে লাগলো। গরুটাকে দেখে মনে হলো সে কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়েছে আর তার কাছ থেকে ছুটে পালানোর চেষ্টা করছে। গরুটা দৌড়ে এসে তাদের পাশ কাটিয়ে ছন গাছের মাঝে দিয়ে কোথায় যে হারিয়ে গেল এক মুহূর্তে, সেই রাখাল আর গরুর মালিক দুজনেই কেউ বুঝে উঠতে পারল না। তারাও এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করলো। শেষে কোনো দিকে আর গরুটাকে না পেয়ে তারা অন্ধকার নামার সাথে সাথেই বাড়ির দিকে চলে আসলো। গ্রামে এসেই সেই কাচারি ঘরের দিকে গেল দুজন। ততক্ষণে সেখানে সন্ধ্যার আড্ডা জমে উঠেছে। তারা সেখানে যেয়ে সবাইকে ঘটনা বিস্তারিত বলল। সবাই বলল রাতের বেলা ওই দিকটায় আর না যেতে, কাল সকালে সবাই মিলে গরুটা খুঁজতে বের হবে। পরদিন সকালবেলা গ্রামের বেশ কিছু লোক চলে গেল সেই পুরো বাড়িটার দিকে গরুটাকে খুঁজতে। সবাই মিলে যখন বাড়িটার কাছে পৌঁছালো তখন দেখলো বাড়ির যেখানে গেট ছিল সে জায়গা থেকে গরুটা প্রথমে ঘাস খাওয়া শুরু করেছিল এবং সেখানে গরুটা মরে পড়ে আছে। দূরে থেকেই দেখে মনে হচ্ছে গরুর গলাটা উল্টো দিকে মুচড়িয়ে রাখা আর চোখ দুটো খুলে পড়ে আছে অন্যদিকে। সবাই এই দৃশ্য দেখে ভয়ে আর কাছে যায়নি। পরে সবাই মিলে একটা জমিতে গর্ত করে বাঁশের সাহায্যে গরুর গলা আর পায়ে রশির ফাঁস পরিয়ে সেটা সেই গর্তে এনে ফেলে মাটি চাপা দিয়ে দেয়। এরপরে সবাই বাড়ি ফিরে আসার পর সেদিন রাত থেকেই সেই রাখালের প্রচুর জ্বর আসে আর সে ঘুমের মাঝে বারবার চিৎকার দিয়ে ওঠে, বলে এই যে আসছে, আমাকে ধরে নিয়ে গেল, ওই যে আগুন মুখ মহিলা আসছে, আমাকে বাঁচাও। এভাবে কয়েকদিন চলতে চলতে সে প্রায় পাগল হয়ে গেল। সারাদিন গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়ায় আর এই কথা চিৎকার করে বলে। সবাই এই ঘটনার পর থেকে অনেক ভয় পেয়ে যায়। তাদের কাচারি ঘরে এটা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনাও চলল। সবাই তারপর থেকে দিনেও সেই পুরনো বাড়িটা এড়িয়ে চলতে শুরু করলো। এর মাঝে কিছুদিন পর থেকে আবার ঘটতে শুরু করলো আরো অদ্ভুত কিছু ঘটনা। গ্রামে কারো বাড়িতে যদি ছোট বাচ্চা হয় তাহলে সেই বাড়িতে বেঁধে যায় মহা বিপত্তি। রাত হলেই সেই নবজাতক শিশুর পাশে এসে জোটে এক মহিলার ছায়ামূর্তি, যেটা অনেক মা তার শিশুর পাশে আবছা দেখেছে। আর সেই ছায়া মূর্তিটা এসে চিপে ধরতে চায় বাচ্চাটার গলা। সাথে সাথেই সেই বাচ্চা এমন কান্না শুরু করে, কান্না করতে করতে লাল হয়ে দম বন্ধ হয়ে আসে তার। শেষে মসজিদের হুজুর এনে দোয়া পড়িয়ে ফু দিয়ে বাচ্চা ঘুম পাড়িয়ে নিতে হয়। এই আতঙ্কে সেই গ্রামে যাদের নতুন বাচ্চা হয়েছে তারা সবাই একটা বাড়িতে এসে থাকা শুরু করে এবং পুরুষ লোকেরা সারা রাত জেগে তাদের পাহারা দিতে শুরু করলো। এর মাঝে একদিন একদল ছোট ছেলে মেয়ে খেলতে চলে যায় সেই বড় বাড়িটা পার করে নদীর পাড়ে। সেখানে সবাই ভর দুপুরে খেলছে। এমন সময় কয়েকটি বাচ্চা নদীর পানির মাঝে কেউ হাঁটু সমান কেউ কোমর সমান পানিতে নেমে পড়েছে। হঠাৎ করে অন্য শিশুদের সামনে কোমর সমান পানিতে থাকা একটা শিশু চিৎকার করে এবং বেশি পানির দিকে তলিয়ে যেতে থাকে। অন্য শিশুরা কিছু বুঝে ওঠার আগেই সে হাত পা ছুটতে ছুটতে তলিয়ে যায় নদীর মাঝে। সব শিশু ভয়ে গ্রামের দিকে দৌড়ে আসতে থাকে আর রাস্তায় যাকেই দেখতে পায় তাকেই দেখে কাঁদতে কাঁদতে সব বলে। এরপরে গ্রামের কিছু লোক মিলে বাচ্চাদের নিয়ে যায়। তারপরে বেশ কিছু লোক বাচ্চাদের দেখানো জায়গায় নেমে পড়ে। পানির মাঝে তারা অনেক খোঁজাখুঁজি করেও বাচ্চাটার কোনো চিহ্ন পায় না। সেদিন সন্ধ্যা হয়ে অন্ধকার নামার ফলে সবাই বাড়িতে ফিরে আসে আর পরদিন আবার খোঁজ করবে বলে সিদ্ধান্ত নেয়। পরদিন সবাই যখন আবার
সেখানে যায় সেই বাচ্চার খোঁজে। তখন গিয়েই তারা দেখতে পায় যেখানে সেই পোড়ো বাড়ির নদীর ঘাট ছিল সেখানে সেই বাচ্চাটা কোমর থেকে ওপরের দিকে মাথা পর্যন্ত নদীর পাড়ে মাটির উপরে পড়ে আছে, আর কোমর থেকে পা পর্যন্ত পানির মাঝে। তারা সবাই দৌড়ে যায় সেই শিশুটির দিকে। উপর হয়ে থাকা সেই শিশুটিকে একজন লোক চিৎ করে শোয়াতেই বুঝতে পারে শিশুটি আর এই দুনিয়ায় নেই। চারিদিকে কান্নার রোল পড়ে যায়। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো শিশুটির পেটের মাঝে কোনো পানি নেই। একটা শিশু যদি পানিতে ডুবে মারা যায় তাহলে তার পেটে পানি থাকবে, কিন্তু এই শিশুটির তেমন কিছুই হয়নি। আর ভয়ের ব্যাপার হলো শিশুটির ডান পায়ে একটি হাতের ছাপ স্পষ্ট, যেন কেউ একজন খুব শক্ত করে তার পা ধরে একটা হ্যাঁচকা টান দিয়েছে। তবে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় একটা ব্যাপারে, শিশুর গলায় প্রায় 4টা আঙুলের দাগ, আর সেই দাগের জায়গাগুলো যেন হালকা পুড়ে গেছে, যেমন কোনো গরম লোহা দিয়ে কাউকে ছেঁকা দিলে হয়। সবাই সেই দাগটি দেখে ধারণা করে কিছু একটা তাকে পানির মাঝে টেনে নিয়ে গিয়ে গলা টিপে মেরে ফেলে, যার জন্য শিশুটির পেটে কোনো পানি নেই, কারণ পানি খাওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। কিন্তু এভাবে পানির মাঝে থেকে কি টেনে নিয়ে গেল আর কে তার গলা টিপে মেরে ফেললো, এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না। এরপর থেকে সবার মাঝেই আবার চাপা একটা ভয় শুরু হয়। তার মাঝেই গ্রামে আবার শুরু হলো রাতে এক নতুন ঘটনা। অনেকেই একটা মহিলা অবয়ব দেখতে শুরু করলো। রাতের বেলা একা থাকলেই কেউ দেখতে পায় একটা ছায়ামূর্তি ভেসে যাচ্ছে গ্রামের বিভিন্ন জায়গা দিয়ে, আর সাথে একটা ক্ষীণ ও কান্নার আওয়াজ। গ্রামের মানুষের এমন অবস্থা হলো যে কেউ আর কোনো জরুরি কাজ ছাড়া সন্ধ্যার পরে বাড়ির বাইরে বের হয় না, আর বের হলেও লণ্ঠন হাতে কয়েকজন একসাথে বের হয়। এর মাঝেই গ্রাম থেকে আরো 2টা বাচ্চা হারিয়ে যায়। তাদের সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায় সেই পোড়ো বাড়ির আশেপাশে। তাদের সেখানে কে নিয়ে যাচ্ছে বা তাদের সাথে কি হচ্ছে এর কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। শুধু সব শিশুর গলায় সেই পরিচিত আগুনে পোড়া আঙুলের ছাপ। এভাবে যখন গ্রামের সব লোক প্রায় ভয়ে আর আতঙ্কে দিশেহারা হয়ে গেল, ঠিক সেই সময় ইসমাইল ব্যাপারীর বাড়ির কাচারি ঘরে দেখা মিলল পাকা দাড়ি ভর্তি মুখের সাদা পাঞ্জাবি পরা এক অচেনা লোকের। তিনি যখন গ্রামের সেই কাচারি ঘরে এসে বসেছেন তখন সন্ধ্যা। গ্রামের অনেক লোক তাকে ঘিরে বসে। তিনি বললেন তার নাম মৌলানা কালুশা ফকির। তিনি ভবঘুরে মানুষ। এক এলাকা থেকে আরেক এলাকায় ঘুরে বেড়ানোই তার নেশা, আর বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে নামাজ কালাম পড়েই তার জীবনের শেষ দিনগুলো তিনি কাটিয়ে দিতে চান। তবে এই গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় একটা পাগল ছেলেকে দেখে তিনি এদিকে এগিয়ে আসেন, আর সেই পাগল ছেলের পিছু নিয়েই এই গ্রামের ভেতরে প্রবেশ করেন। তারপরে ইসমাইল ব্যাপারী তাকে গ্রামে ওলা বিবি আসা সহ সবকিছু খুলে বলেন। রাখাল কি করে পাগল হলো সেটাও জানান। তারপর গ্রামে বাচ্চা শিশু নিয়ে উৎপাত এবং তাদের রহস্যজনক মৃত্যু নিয়েও বিস্তারিত কথা বলেন। সব শুনে মৌলানা কালুশা ফকির কিছু সময় চুপ করে থাকেন। তারপরে চোখ বন্ধ করা অবস্থায় সবার উদ্দেশ্যে বলতে শুরু করেন, এই গ্রামে একটা খারাপ কিছুর নজর পড়েছে। আমি সেটা গ্রামের মাঝে ঢুকতে ঢুকতেই বুঝতে পেরেছি। আল্লাহর দয়ায় তার কালামের প্রদত্ত কিছু দক্ষতা আমি পেয়েছি। আল্লাহর রহমতে আমি এই সমস্যাগুলোর সমাধান করে দেব ইনশাআল্লাহ। মৌলানা কালুশা ফকির সেদিন থেকেই থাকতে শুরু করেন ইসমাইল ব্যাপারীর সেই কাচারি ঘরের মাঝে। পরদিন গ্রামের কিছু লোককে সাথে নিয়ে তিনি সেই পুরো বাড়িটা দেখতে গেলেন। বাড়ির চারপাশে তিনি বিড়বিড় করে কি যেন পড়লেন, আর ভালো করে সবকিছু খুঁটিয়ে দেখলেন। সেখানে তিনি বাড়িটার কাছে গিয়ে উপুর হয়ে হাতে কিছুটা মাটি তুলে নিলেন। তারপরে তার নাকের কাছে এনে শুকলেন। এরপর সেই মাটি তিনি দ্রুত হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার লোকদের মাঝে ফিরে আসলেন। সেদিন তিনি কাচারি ঘরের সন্ধ্যায় আড্ডায় বসে বললেন, এখানে কিছু খুব বড় রকমের সমস্যা আছে, আর এটা কাটানোর জন্য আমার কিছু জিনিসের দরকার হবে। ইসমাইল ব্যাপারী বললেন, আপনার কি কি জিনিস দরকার আমাকে জানান, আমি সবকিছুর ব্যবস্থা করে দেব। মৌলানা কালুশা ফকির বললেন, আমার কিছু চালের গুঁড়া লাগবে, সাথে একটা মাটির পাতিল, কিন্তু সেটা হতে হবে শুধু কাঁচা মাটি দিয়ে বানানো, যা এখনো পোড়ানো হয়নি। আর সেই সাথে লাগবে কিছু কালো জিরা। যে দোকানদার
উত্তর দিক হয়ে তার দোকানে বসে। তার দোকান থেকে কালোজিরা কিনতে হবে, আর তা হতে হবে প্রথমবার দোকান খোলার সাথে সাথেই। সেদিন যেন সে দোকান খোলার পরপরই আপনি তার কাছ থেকে কালোজিরা নিয়ে আসতে পারেন। পরদিন তার কথা মতো সবকিছু নিয়ে আসা হলো। যথারীতি সেদিন সন্ধ্যায় কাচারি ঘরে আর দাঁড়ানোর মতো জায়গা নেই, এত মানুষজন। মদনা কালুসা ফকির বললেন, ওলা বিবির সেই ঘটনার দিন ওই বাড়িতে ছিল এমন একজন মানুষ আমার লাগবে, আর তাকে বাকি কাজটা করতে হবে। তাকে সে বাড়িতে যেতে হবে। ঘটনা যেদিন ঘটেছিল সেই সময়ের আশেপাশের একটা সময়, আর আমি যা যা বলবো সেটা ঠিকভাবে পালন করতে হবে। ভয় পেলে চলবে না, একজন সাহসী লোক দরকার। পরে সবার সম্মতিতে সেই প্রবীণ বৃদ্ধ চাকরকে রাজি করানো হলো। সেই বৃদ্ধ চাকর বলল, আমার তো বয়স হয়েছে, আর কিছুদিন পরে তো এমনিই মরে যাব। তবে আমার এই ছোট্ট জীবনে যদি এই গ্রামের কোনো উপকার করতে পারি, তবে যেন আমার মরেও শান্তি। এরপরে মদনা কালুসা ফকির বললেন, আমি আপনাকে এই মাটির পাতিলে আলো চালের আটা আর কালোজিরা পড়ে দেব। আপনাকে এটা নিয়ে যে সেই বাড়ির চারপাশে ভালো করে ছিটিয়ে দিয়ে আসতে হবে। তখন চারপাশে অনেক কিছুই আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেগুলোকে পাত্তা দেওয়া চলবে না, আর ভয় পাওয়াও চলবে না। আপনাকে আপনার কাজ ঠিক মতো করে আসতে হবে। আর আসার সময় সেই বাড়ির সীমানায় কোনো জায়গা থেকে 3 মুঠ মাটি বা বালি তুলে আনতে হবে, এবং সেটা রাখতে হবে এই পাতিলে। প্রবীণ সেই চাকরটি সবকিছুতেই রাজি হয়ে যায়। তারপরে রাতে ছিল ভরা পূর্ণিমা, আকাশে তখন থালার মতো গোল চাঁদ। মৌলানা কালুসা ফকির পাতিলের মাঝে সবকিছু ভালো করে মিশিয়ে তার উপরে কি সব যেন মনে মনে বিড়বিড় করে পড়ে ফুঁ দিয়ে দিলেন। তারপর প্রবীণ সেই চাকরের হাতে সেটি দিয়ে তার শরীরে বেশ কয়েকবার ফুঁ দিলেন। এরপরে মৌলানা কালুসা ফকির বললেন, এখন তুমি যাও, আমি যা যা বলেছি সব ঠিক মতো করবে। তোমার কোনো ভয় নেই, তোমার কিছু হবে না ইনশাল্লাহ। আমি তোমার শরীর বন্ধ করে দিয়েছি। আর একটা কথা মনে রাখবে, আসার সময় যা কিছুই হয়ে যাক না কেন, তুমি পেছনে ফিরে তাকাবে না। প্রবীণ লোকটি সবকিছু নিয়ে বের হয়ে যায় কাচারি ঘর থেকে। এরপর সবাই অপেক্ষা করতে থাকে কখন ফিরে আসবেন তিনি, আর কি হয় তার সাথে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে সেই প্রবীণ চাকরটি ফিরে আসে প্রায় ঘন্টাখানেক পরে। তার চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট, আর সারা শরীর যেন ভয়ে কাঁপছে, পুরো ঘেমে একেবারে গোসলের মতো অবস্থা। তারপরে এসেই তিনি বলতে শুরু করলেন, আমি যখন পাতিল নিয়ে এই কাচারি ঘর থেকে বের হয়ে যাই, তখন বাইরে জ্যোৎস্নার আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি পাতিল হাতে নিয়ে মাঠের মাঝ দিয়ে যতই সেই বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছি, ততই যেন কিছু একটা মনে হচ্ছে আমার পা টেনে ধরছে। আমি কিছুতেই হাঁটতে পারছি না সেই বাড়িটার দিকে। অনেক কষ্ট করে আমি সেই বাড়ির দিকে যাই। তখন দেখতে পাই কয়েকজন বাচ্চা ছেলে বাড়ির চারপাশে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের দৌড়ে বেড়ানোর শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি তারপরেও কিছুটা অবাক হয়ে এগিয়ে গেলাম বাড়িটার দিকে। আমি বাড়ির পাশে গিয়ে দাঁড়াতেই সব বাচ্চাগুলো কোথায় মিলিয়ে গেল, আর আমার পুরো শরীরে অসহ্যকর একটা গরম তাপ অনুভব করতে লাগলাম। যেমন আগুনের অনেক কাছে দাঁড়িয়ে থাকলে শরীরে তাপটা এসে লাগে। আমি তাড়াতাড়ি করে পাতিলের মাঝে থাকা আলো চালের আটা আর কালো জিরাগুলো মুঠোয় ভরে নিয়ে বাড়ির চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ছেটানো শুরু করলাম। ঠিক তখনই বাড়ির মাঝে থেকে ভেসে আসতে লাগলো কয়েকজন মহিলার একসাথে জোরে কান্নার আওয়াজ। আমি প্রথমে এই কান্নার আওয়াজ শুনে কিছুটা ভয় পেয়ে যাই, তারপরে জোরে হাত চালাতে শুরু করি। এর মাঝে দেখি বাড়ির ওপরে একটা কালো মহিলা মানুষের অবয়বের মতো বাতাসে ভেসে বেড়াচ্ছে। ভয়ে ভয়ে আমি এগিয়ে যাই, আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। আমি দ্রুত এগুলো ছেটাতে লাগলাম। যত সময় যাচ্ছিল কান্নার আওয়াজ ততই বাড়ছিল। আমি সাথে সাথে
এইগুলো ছেটানো শেষ করে ফেললাম। তারপরে যেই বসে পাতিলের মাঝে সেখান থেকে মাটি তুলতে নিয়েছি, ঠিক তখনই আমার চোখের সামনে যেন এক মুহূর্তের জন্য ভেসে উঠল আমাদের বাড়িতে কাজ করা সেই 3 জন মহিলার মাঝে সবচেয়ে কম বয়সী মহিলার মুখ। সে যেন কয়েক সেকেন্ডের জন্য আমার সামনে এসে হাওয়ায় মিলিয়ে গেল। এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। পাতিল হাতে তুলে নিয়ে এক দৌড়ে লাগালাম গ্রামের দিকে। আর পেছন থেকে ভেসে আসতে লাগলো কিছু করুণ কান্নার আওয়াজ। এই কথাগুলো বলে সেই প্রবীণ জাগরকে তার হাতে থাকা পাতিলটি এগিয়ে দিল মদানা কালুসা ফকিরের দিকে। মদানা কালুসা ফকির সেটা হাতে নিয়ে বলতে শুরু করলেন, আসলে আপনাদের বাড়িতে যে 3 জন কাজ করতেন তাদের মাঝে একজন ছিলেন সন্তান সম্ভবা। আর তাদের এইভাবে সেই রাতে ফেলে আসার জন্য একটা চাপা কষ্ট নিয়ে মারা যায় তারা। আর সে কারণেই কোনো একটা বাসনা পূরণে গ্রামে এভাবে বাচ্চাদের ওপর তারা প্রতিশোধ নিতে শুরু করে। এটা আসলে দুষ্টু কোনো জিন বা যে কোনো কিছুই হতে পারে, যার যার বিশ্বাসের দিক থেকে আর কি। আমি এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ এই দুনিয়ায় এমন কিছু রহস্য আছে যা সব সময় যুক্তি দিয়ে মেনে নেওয়া যায় না। আর সেগুলোকে তাদের মতো করেই নিজেদের মধ্যে রেখে দেয়া ভালো। এই পাতিল আমি আমার নিয়ম মেনে কাল নদীতে যেয়ে পানির নিচে তলিয়ে দিয়ে আসবো। আশা করি আর কোনো সমস্যা হবে না আপনাদের। এরপর থেকে আসলেই সেই গ্রামে আর কোনো ঘটনা ঘটেনি। এদিকে কিছুদিন পর থেকে সেই পাগল হয়ে যাওয়া রাখাল ছেলেটাও আস্তে আস্তে তার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। এদিকে মদানা কালুসা ফকিরকে ইসমাইল ব্যাপারী তার কাচারি ঘরের পাশে একটা ঘর তুলে দেন থাকার জন্য। প্রতিদিন সন্ধ্যার সময় সেই কাচারি ঘরের মাঝে ও বারান্দায় ছেলে বুড়ো সহ সবাই আড্ডায় যোগ দেয়। টিম টিম করে জ্বলতে থাকা লণ্ঠনের মাঝে মদানা কালু ফকিরকেও দেখা যায় সেখানে। সবাই তাকে ঘিরে থাকে আর তিনি প্রায় সন্ধ্যায় সবাইকে শোনান তার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত সব অভিজ্ঞতার কথা। সেই সব অভিজ্ঞতা নিয়ে না হয় অন্য কোনো দিন আপনাদের মাঝে ফিরে আসবো। আমি তানভীর তুষার, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর জানাবেন ঘটনা কেমন লাগলো। এই বলেই তানভীর তুষার তার ঘটনা শেষ করেছেন। ছবির মতো সবকিছু দেখতে পেয়েছেন আশা করি, কারণ তানভীর তুষার যেভাবে লেখেন চোখের সামনে ছবিগুলো ভেসে ওঠে এবং তিনি বেশিরভাগ সময় নিয়ে আসেন গ্রাম বাংলার ভয়ের ঘটনা। ধন্যবাদ তানভীর তুষার আপনাকে। আশা করছি আপনি আবারও খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। যদি ঘটনাটি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। সবাই তো একই কথা বলে, আমি না হয় ভিন্ন কিছু বলি। কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম ইয়াসিন। আমার বাসা টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার টি জংশনের বাইচাইল গ্রামে অবস্থিত। আমি দাখিল মাদ্রাসায় পড়াশোনা করি। এইবার এসএসসি এক্সাম দেব, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমি আপনাকে আমার ও আমার বন্ধুদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব। বলে রাখা ভালো, এই ঘটনা আজকে থেকে প্রায় 1 বছর আগে 14ই ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া। ঘটনাটি যেদিন ঘটেছিল আমি তার পরদিনই আপনার কাছে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু সময় ও ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠেনি।
আমি জানতাম ভূত.কমের বার্থডে 14ই ফেব্রুয়ারি, তাই ভাবলাম কেমন হয় যদি সেই দিনের একটা ঘটনা শেয়ার করা যায়। চলুন শুরু করা যাক। ঘটনাটি আমার বন্ধুদের সাথে ঘটেছে, তাই তাদের পরিচয়টি দিয়ে নেই। আমি আমার বন্ধু বিশাল, সিয়াম, বাইজিৎ, সোহান, শিহাব, আরো কয়েকজন, শুভ, জিহাদ, আমরা সবাই এক মাদ্রাসায় পড়ালেখা করি। তখন ছিল 14 তারিখ, শবে বরাত। প্রিয় লিসেনার্স, চলুন মূল ঘটনায় যাই। ঘটনাটি শেয়ার করার আগে ফিরে যেতে হবে কয়েকদিন আগে। ঘটনাটা আমার বন্ধু মিশাল ও শিহাবের সাথে ঘটেছে। দিনটা ছিল শীতের দিন, চারিদিকে মাহফিলের মাইক, তার আওয়াজ ভেসে আসছিল। সেই দিন দুবাইলে একটি ইসলামী মাহফিল হচ্ছিল। আমার বন্ধু সিয়াম অনেক ভ্রমণ প্রিয়, কিন্তু সেই দিন আমরা সেই মাহফিলে যেতে পারিনি পারিবারিক কারণে। কারণ মাহফিলটি আমাদের বাসা থেকে অনেক দূরে ছিল। তো মিশাল ও শিহাব যায়। সেই মাহফিলে ফিরতে ফিরতে ওদের অনেক রাত হয়ে যায়। কোনো গাড়ি ছিল না। সেই রাস্তায় আসার পথে একটা মিল ছিল। একদিন একটা দুর্ঘটনার কারণে সেই মিলে আগুন লেগে যায় এবং অনেক মানুষ মারা যায়। তারপর থেকে সেই জায়গায় অনেক খারাপ কিছু ঘটতে থাকে। সেগুলো না হয় অন্যদিন বলা যাবে। মিশাল ও শিহাব বুঝতে পারলো এত রাত্রে এখান দিয়ে যাওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ। তখন তাদের মনে ভয় জাগতে শুরু করলো, কিন্তু কোনো উপায় ছিল না। তাদেরকে বাসায় যেতে হলে ওই রাস্তা দিয়ে যেতে হবে, বিকল্প রাস্তা নেই। তারা ভয়ে ভয়ে এগোতে থাকলো। মিশাল সেই কোম্পানির মিলের দিকে এগোতে থাকলো এবং তখনই তার কাঁধ কেমন যেন ভারী হয়ে উঠলো। মিশাল কথা বলতে পারছিল না। শিহাব মিশালের আচরণটা কিছুটা লক্ষ্য করলো আর জিজ্ঞাসা করলো, কিরে কি হয়েছে? সে উত্তরে বলল, ঘাড়টা কেমন যেন ভারী হয়ে গেছে দোস্ত। তখন তারা কিছুটা আন্দাজ করতে পারলো তাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। তারা মনে মনে আল্লাহকে স্মরণ করলো। হাঁটতে হাঁটতে সেই মিলের কাছে চলে আসলো তারা। ততক্ষণে মিশালের ঘাড় কিছুটা হালকা হয়েছে। যখন সেই মিলের কাছে আসলো, দূর থেকে কুকুরের আওয়াজ শুনতে পেল তারা। মনের ভেতর অজানা এক ভয় পরিবেশটাকে আরো ভয়ানক করে তুলছে। হঠাৎ করে একটা ট্রাক ফুল স্পিডে এগিয়ে আসে। তারা ট্রাকের হেডলাইটের আলোয় দেখতে পেল কালো একটা অবয়ব রাস্তার ওপাশ থেকে এপাশে এসে পড়লো। কিন্তু তারপর আর কিছু দেখা গেল না। মূলত সেই জায়গায় অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয়। তাদের সাথেও এমনটাই হতো, কিন্তু আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। পরে আর তাদের সাথে তেমন কিছু ঘটেনি। আসার পথে শিহাব বলল, দোস্ত আমার বাসা তো অনেক দূরে, আমি তো যেতে পারবো না, আজকে রাতটা তোর বাসায় থাকি। মিশালও রাজি হয়ে গেল। যখন রুমে ঢুকবে তখন মা বললেন, কিরে যখন দূরে থাকে তখন বুঝতে পারিস না, যখন কাছে আসে তখন তো ঠিকই বুঝতে পারিস। মিশাল ও শিহাব হতভম্ব হয়ে যায়। তারা বুঝতে পারে না মা কি বলছে। আসলে মিশালের আম্মু ও তার নানির সাথে জিন আছে। তার নানুর 7টা জিন এবং আম্মুর 3টা। হয়তো জিন থাকার কারণেই আম্মু বুঝতে পারে এবং তাদেরকে প্রশ্ন করে। ঘটনায় ফেরা যাক। তারপর মিশেলের আম্মু তাদের খেতে দেন। মিশাল খাওয়ার মাঝখানে বুকের মাঝখানে কেমন চাপ অনুভব করে। কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। তো এবার চলুন 14ই ফেব্রুয়ারি শবে বরাতের রাতের সেই ঘটনায়। আমি জানি রমজান মাসে সকল শয়তান আল্লাহর কাছে বন্দী থাকে, কিন্তু জিন জাতি তাদের মতোই থাকে। তাদের মধ্যে খারাপ ভালো দুটোই আছে। চলুন ঘটনায় ফিরি। আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করি একটা দোকানে। আমি আমার দোকান করছি। দোকান শেষে আমার একটা ফোনে মেসেজ আসে। মিশেলের মেসেজ, কিরে কোথায় তুই? আজকে তো শবে বরাত, চল পিকনিক খাই। বললাম, কে কে? বলল, আমরা সব বন্ধুরা। পরে আমিও রাজি হলাম। দোকান শেষ করে আমি ব্রিজের দিকে রওনা করলাম। তারা সেইখানে আমার জন্য অপেক্ষা করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, কিরে পিকনিক কোথায়? বাজিদের নানু বাড়ির জায়গাটা একদম নির্জন। সবাই ঠিক করলো ওইখানে যাবে, মজা হবে। আমিও তাদের সাথে তাল মিলালাম। হাঁটা শুরু করলাম বাইজিদের নানুর বাড়ির উদ্দেশ্যে। বলে রাখা ভালো, বাইজিদের নানুর বাড়ি একদম পাহাড়ি এলাকায়, জঙ্গলের মতো জায়গায়। রাত্রে সেই জায়গায় গেলে মানুষ ভয় পাবে। পরে আমরা সেই জায়গায় যাই আনুমানিক রাত 8টা, সাড়ে 8টার দিকে। আমরা সব বন্ধুরা মিলে হাঁটছি, গল্প করছি। হঠাৎ বাজার নিয়ে পাহাড়ি রাস্তায় উঠলাম। জায়গার নাম শিমলতলি পাহাড়, ভাটপাড়া। আমরা বাজার নিয়ে বাইজিদের নানুর বাড়ি প্রবেশ করলাম।
ঘটনা বোঝার সুবিধার্থে বাইজিদের নানু বাড়ির বিবরণটা দিচ্ছি। তাদের বাড়ি শহীদ সালাউদ্দিন ক্যান্টনমেন্টের বাউন্ডারির পাশে, একটা বাগানের মাঝখানে বাড়িটা। আসলে বাগান বললেও ভুল হবে, জায়গাটা একদম নির্জন। আশেপাশে কলা গাছ, আকাশমণি গাছ আর অন্য কিছু গাছে বাগান ভরা। তাদের বাড়ির উল্টো পাশে একটা রাস্তা রয়েছে, যেটা 4 রাস্তার মোড়, মানে 4টা রাস্তা রয়েছে সেখানে। ঘটনায় ফেরা যাক। আমাদের আলাদা একটি রুম দেয়া হলো রান্না বান্না এবং রেস্টের জন্য। আমার বন্ধু সোহান ও সিয়াম মুরগি ও পেঁয়াজ, মরিচ, রসুন ইত্যাদি কাটতে ব্যস্ত। তখন আমি, মিশাল ও বাইজিদ চুল কাটার জন্য বের হলাম। কোথায় রান্না করার জন্য চুলা কাটবো বুঝতে পারছিলাম না। বাসা থেকে প্রায় 2 মিনিট হাঁটার পর একটা জায়গা পেলাম। বাইজিদ যখনই মাটিতে কোপ দিল, আমি একটি জিনিস লক্ষ্য করলাম, আমরা সেই 4 রাস্তার মোড়ে এসে পড়েছি। সাথে সাথে আমি তাদেরকে সতর্ক করে বললাম, এখানে চুলা কাটার দরকার নেই। দেখ, এমন জায়গায় এসেছি, 4 রাস্তার মোড়, এইখানে যদি কিছু হয় তাহলে আমরা হাজার চিৎকার করলেও কেউ শুনবে না। অতঃপর তারা আরেকটু কাছে বাসার পাশে কাঁঠাল গাছের নিচে চুলা কাটলো, কিন্তু আমরা কেউই লক্ষ্য করিনি যে ওই জায়গায় আরেকটি 4 রাস্তার মোড় ছিল। আমরা আগুনের জন্য লাকড়ি সংগ্রহ করতে লাগলাম, সবাই কাজে হাত লাগাচ্ছি। রাত আনুমানিক 11টা। আমি, মিশাল, সিয়াম ও শুভ ভূত.কমের অনেক বড় ভক্ত ছিলাম, তাই আমরা আনন্দটাকে একটু ভয়ানক বানাতে চাচ্ছিলাম। তাই ভূত.কমের একটি এপিসোড অন করলাম। কিন্তু বাকি যারা যারা ছিল তারা রাসেল ভাইয়ের কণ্ঠ শুনেই ভয় পেয়ে বলে, আরে বন্ধ কর, এই সময় এগুলো ছাড়িস না, ভয় লাগে। আমি বললাম, আরে ভয়ের মধ্যেও একটা এন্টারটেইনমেন্ট আছে। আমরা ভয়ানক কণ্ঠে ঘটনা শুনতে লাগলাম। কিছুক্ষণ পর শেষ হলো। আমরা খাওয়ার জন্য কলাপাতা রেডি করে বসে পড়লাম। আমাদের ছোট ভাই শুভ বলে উঠল, দাঁড়াও। সে খাবার থেকে একটু বিরিয়ানি উঠিয়ে এদিক ওদিক ছিটিয়ে দিল। মিশেলও সেম কাজটি করলো। তারা বলছিল এগুলো ছিটিয়ে দিলে নাকি জিনেরা দূরে থাকে, এগুলো খেয়ে নেয়, কাছে আসে না। কিছুক্ষণ পর মিশেল লক্ষ্য করলো গাছের ওপাশ থেকে কে যেন উঁকি দিচ্ছে এবং কে যেন শিহাবের পেছন দিকে চলে গেল, এবং লক্ষ্য করলো সোহান তার পাশে বসে আছে। সবাই সবার জায়গায়। তাহলে পেছন দিক থেকে কে গেল? সে ঘটনাটা বুঝতে পারে। রাত 12টা বাজে। শিহাবও সেম জিনিস লক্ষ্য করে, পেছনে তাকায়, দেখে কেউ নেই। মিশেল শিহাবকে চোখের ইশারায় কাউকে কিছু না বলতে অনুরোধ করে। আমরা সবাই খেতে ব্যস্ত। খাওয়া দাওয়া শেষে এখন আমরা রওনা দেব। রাত তখন 12টা 30 বা 35। আমরা যেই না বাইজিদের নানু বাড়ি থেকে বের হব, তখন মিশাল আমাদেরকে বলে, তাড়াতাড়ি হাঁট, এখানে বেশিক্ষণ থাকিস না। তখন আমাদের 20 মিনিটের মতো পথ বাকি। আমি মিশেলকে বললাম, কেন, কি হয়েছে? সে বলল, এখন কিছু বলতে পারবো না, তাড়াতাড়ি চল এই জায়গা থেকে, তাড়াতাড়ি। আমি বললাম, কেন, খারাপ কিছু হয়েছে? সে সব ঘটনা খুলে বলল সবাইকে। সবাই ভয় পাচ্ছিল, সবাই দোয়া দরুদ পড়ছিল। আমি যেমন ভয় পাচ্ছিলাম তেমন সিচুয়েশনটা এনজয় করছিলাম। আমরা প্রায় 10 মিনিট হাঁটি, আরো 10-15 মিনিট রাস্তা বাকি। যখন আমরা পাহাড়ি রাস্তা ছেড়ে ফাঁকা রাস্তায় উঠি, তখন আমরা লক্ষ্য করি একটি কুকুর আমাদেরকে দেখে দাঁড়ালো। কুকুরটি আমাদের সাথে হাঁটছে। আমরা তাড়াতাড়ি হাঁটছি, দোয়া দরুদ পড়ছি সবাই। কখনো আমাদের সাথে আসছে, এবং আমরা যখন ব্রিজটা পার হই তার আগ পর্যন্ত কুকুরটা আমাদের সাথেই ছিল। যখন আমরা ব্রিজে উঠে দেখতে পাই পেছন দিকে কুকুরটা একটা বাগানে ঢুকে গেল। আমরা যে যার বাসায় চলে যাই। শিহাবের বাসা দূরে হওয়ার কারণে শিহাব আমাদের সাথে থেকে যায়। আমরা কেউ কাউকে জানাইনি ঘটনাটা। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু তখন আমরা ছোট ছোট সমস্যা ফেস করতে শুরু করি। সবার সাথে ঘটনা ঘটেছে, তাই একে একে সবার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। মিশাল সেদিন মাদ্রাসায় যায়নি। আমি মিশালকে কল করলাম, মাদ্রাসায় না আসার কারণ জিজ্ঞাসা করলাম। বলল প্রচুর মাথা ব্যথা করছে তার। আমি রাত্রে যখন বাসায় আসবো তখন আমি ফোনে মিশালের সাথে কথা বলছিলাম, আর আমাদের ঘটনা ভূত.কমে শেয়ার করলে কেমন হবে সেটা জানতে চাচ্ছিলাম। ঠিক তখনই আমার মনে হলো কেউ আমার পেছনে দৌড়ে আসছে আমাকে ধরার জন্য। আমি ভয়ে দোয়া পড়তে থাকি। তখন 30-40 হাত দূরে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই।
পরে তাড়াতাড়ি বাসায় চলে আসি। তারপরের দিন আমরা শিহাবকে কল করে জানতে চাই তার সাথে খারাপ কিছু ঘটেছে কিনা। সে যা বলল তা শুনে আমরা অবাক হয়ে যাই। সে নাকি ঘুমের মধ্যে বারান্দায় দাঁড়িয়েছিল। তার পরিবার দেখতে পেয়েছে, কিন্তু তার ঘুমের মধ্যে হাঁটা চলা করার অভ্যেস নেই। এই ঘটনার মাসখানেক পরে আমি, মিশাল, শুভ আর একটা ছোট ভাই ব্রিজে বসে আড্ডা দিতে দিতে ভয়ানক গল্প শেয়ার করছিলাম। রাত তখন আনুমানিক 9টা। এক পর্যায়ে মিশাল বলে, একদিন এই ব্রিজে বসেছিল তারা, আর তখন আগুনের গোলার মতো দেখতে কিছু একটা গাছ থেকে আরেক গাছে চলে যাচ্ছিল। মিশাল বলল, তুই তো ছিলি আমাদের সাথে, কিন্তু তোকে বলা হয়নি। আমি রীতিমতো রেগে গজগজ করতে লাগলাম। আমার ইচ্ছা ছিল জিন দেখার। আমি বললাম, এরপর যাই দেখতে পাবি আমাকে দেখাবি। মিশাল বলল, ঠিক আছে। কথার মাঝখানে আমি লক্ষ্য করলাম মিশাল মসজিদের পাশের কবরস্থানের দিকে তাকিয়ে আছে। বললাম, কি হলো? মিশাল বলল, ওই দেখ কবরস্থানে ওইটা কি। আমি ওটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম একটি আগুনের গোলা দাও দাও করে জ্বলছে। আমরা সবাই অবাক হয়েছিলাম। তারপর আর সেই জায়গায় থাকিনি, যে যার বাসায় চলে আসি। আমি একটু ভয় পেলাম, আবার খুশিও হলাম এতদিনের ইচ্ছা পূরণের জন্য। তো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ঘটনা শুনলেন। ঘটনাটা কতটা ভয়ঙ্কর জানি না, কিন্তু ঘটনাটা আমার কাছে রহস্যময়। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন ইয়াসিন, টাঙ্গাইল, ঘাটাইল, বাইচাইল থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ঘটনা পাঠানোর জন্য। আমি সবাইকে যে অনুরোধ করি, আপনাকে আমি সেই অনুরোধটা করতে চাই। একটা ঘটনা লেখার পরে প্লিজ আপনারা সবাই স্পেলিং এবং সবকিছু একটু চেক করলে আমার জন্য অনেক বেশি সুবিধা হয়ে যায়। এবং সে সাথে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় যদি দাঁড়ি কমা এগুলো ঠিক না থাকে। আমি আশা করব এর পরবর্তীতে আপনি অবশ্যই এই বিষয়গুলো একটু দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কিভাবে সম্ভব? তোদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও, চলে যাও, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম সিয়ামাল রাজি। আমি পড়াশোনা করছি সাভারের গণবিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে। ভূত.com-এর শুরু থেকেই আমি আপনাকে শুনে আসছি। দীর্ঘদিন ব্যস্ততার কারণে আমি আপনাকে ঘটনা লিখতে পারিনি, তবে আজ লিখতে বসলাম কারণ একটি ঘটনা খুঁজে পেয়েছি তাই। এটি আমার পাঠানো প্রথম ঘটনা। এটি একটি লাশবাহী অ্যাম্বুলেন্সকে নিয়ে। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম চিটু আহমেদ। ওনার বাড়ি গোপালগঞ্জ সদরে। আমাদের একটি ফার্মেসি রয়েছে, সেই সুবাদে কোম্পানির বিভিন্ন ড্রাইভারদের যাওয়া আসা আছে আমাদের দোকানে। সেখান থেকে আমার তার সাথে পরিচয়। আমার সেমিস্টার ফাইনাল শেষ হওয়ার কারণে ছুটি চলছিল, তাই ভাবলাম একদিন কোথাও ঘুরে আসা যাক। বলে রাখা ভালো, এই ফার্মাসিউটিক্যালসের ডিপো রয়েছে সারা বাংলাদেশে এবং অনেকগুলো কারখানা থেকে ওষুধগুলো সেই সকল ডিপোতে নিয়ে যাওয়া হয়। এরকম একদিন ওনার গাড়ির সিরিয়াল পড়ে বগুড়ায়। স্বাভাবিকভাবে আমিও ঠিক করলাম ওনার সাথে বগুড়া যাব। তো সারাদিন ওনার সাথে ঘুরে রাতে ব্যাক করার সময় আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি তো দীর্ঘদিন যাবৎ গাড়ি চালান, তাহলে আপনার সাথে কি কোনো ভূতের ঘটনা ঘটেছে? উনি বললেন, হ্যাঁ অবশ্যই ঘটেছে। তুমি কি শুনতে চাও? আমি বললাম, অবশ্যই। উনি বলতে শুরু করলেন, আমি আমার ড্রাইভিং জীবনে 3 মাস অ্যাম্বুলেন্স চালিয়েছি। এটি 2013 সালের ঘটনা। আমি তখন ঢাকায় থাকতাম। একদিন ঢাকা মেডিকেল কলেজ থেকে কল আসে আমার এক বন্ধুর। বন্ধু বলল, তুই তো অ্যাম্বুলেন্স চালাস, তাহলে একটু ঢাকা মেডিকেল কলেজে আসতে পারবি? একটা লাশ আছে, সেটাকে নিয়ে একটু ফরিদপুর যেতে হবে।
আমি ভাবলাম ভালোই হলো, দীর্ঘদিন কোনো ট্রিপ পাই না। আমার সাথে আরেকজন হেল্পার ছিল, ওর নাম রাকিব। তখন ছিল শীতকাল, তো আমি অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেলাম ঢাকা মেডিকেল কলেজ। একটি মেয়ের লাশ, মেয়েটি বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। তো বাড়ির লোকজন লাশটিকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজছিল। মেয়েটির লাশ আমার গাড়িতে উঠিয়ে ঠিকানা দিয়ে দিল এবং বলল ঢাকায় থাকা তাদের আরো আত্মীয় স্বজন নিয়ে অন্য একটি প্রাইভেট কারে করে তারা ফরিদপুরের উদ্দেশ্যে ঘন্টা দিনেক পর রওনা দেবে। লাশটিকে যখন গাড়িতে তোলা হয় তখন বাজে সন্ধ্যা 6টা। তো আমি যথারীতি আমার হেল্পার রাকিবকে নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেই। তখন পদ্মা সেতু ছিল না, তাই আমাদের আরিচা ঘাট দিয়ে যেতে হতো। তো আমি ঢাকা পার হলাম, নবীনগর পার হলাম, সুন্দর মতো, কোনো সমস্যা হলো না। তবে যখন মানিকগঞ্জ শহর পার হই তখন একটা ব্রিজ পড়ে, তার নাম ধরা ব্রিজ। সেই জায়গাটির নাম ধরা। সেই ব্রিজটি পার হওয়ার পর আমি খেয়াল করলাম আমার গাড়িটি অনেক ভার হয়ে গেছে। আমার গাড়ি তখন স্পিড মিটারে দেখলাম 85 কিলোমিটার/আওয়ার। গাড়ি যেভাবে এগোচ্ছিল তাতে মনে হচ্ছিল 30 বা 35 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারলাম না আমার গাড়ি এত ভার হলো কিভাবে। আমি ঘড়িতে সময় দেখলাম রাত 8:30 বাজে। হঠাৎ করে আমার হেল্পার রাকিব আমাকে বলল, ওস্তাদ দেখেন, গাড়ির সাথে একটা বড় সাইজের কালো কুকুর দৌড়ে আসছে। অর্থাৎ পাশাপাশি দুটো গাড়ি যেভাবে চলে ঠিক একইভাবে কালো কুকুরটি আমাদের গাড়ির সমান গতিতে দৌড়ে আসছিল। গাড়ির গতি তখন 90 কিলোমিটার/আওয়ার। আমি গাড়িটি রাস্তার এক পাশ ধরে নিয়ে যাচ্ছিলাম। আমি যেই পাশ দিয়ে যাচ্ছিলাম সেখানে রাস্তার পরে ঝোপ জঙ্গল, ধান ক্ষেত ছাড়া কিছু ছিল না। আমি বললাম, ওইদিকে নজর দেওয়ার প্রয়োজন নেই, শুনেছি লাশের গাড়ি রাস্তা নাকি শেষ হয় না, খারাপ কিছু হয়তো পেছনে লেগেছে। তুই মোবাইলে কোরআন তেলাওয়াত চালু কর আর দোয়া দরুদ পড়তে থাক, সামনেই ফেরিঘাট, মানুষজন থাকবে, তখন আর সমস্যা হবে না। একটা সিগারেট জ্বালিয়ে গাড়ির গতি আরো বাড়িয়ে দিয়ে ড্রাইভ করতে থাকলাম। তো যথারীতি আমরা ফেরি পার হয়ে সহি সালামতে লাশ নিয়ে ফরিদপুর পৌঁছেও গেলাম, সেই মেয়ের বাড়িতেই। রাত 12:45-এর দিকে আমরা সেখানে পৌঁছাই। আমাদের ভাড়া বুঝে নিয়ে সেই রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। রওনা দেওয়ার আগে আমি রাকিবকে বললাম, রাকিব, রাস্তায় অনেক কিছু দেখেছি, অনেক কিছু অনুভব করেছি, তুই অ্যাম্বুলেন্সটা ধুয়ে আগরবাতি লাগা। রাকিব 20 মিনিটের ভেতরে সকল গাড়ি ধুয়ে আগরবাতি লাগিয়ে দিল। আমরা রাত 1:30টার দিকে গাড়ি নিয়ে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। রওনা দেওয়ার বেশ কিছুক্ষণ পরে আমার খুব বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো আমি রাস্তার পাশে গাড়িটাকে সাইড করি এবং একটা ধান ক্ষেতের দিকে চলে যাই। তখন দেখি আমার থেকে কিছুটা দূরে মুখ ঘুরিয়ে এক নারী দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরনে। অন্ধকারে তার শাড়িটা চকচক করছিল, যেমন রেডিয়াম ধাতু থেকে নির্গত হয় ঠিক তেমন। জিনিসটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছিল। আমি গাড়ির কাছে গিয়ে রাকিবকে বললাম, রাকিব, গাড়ি থেকে নেমে আয়। ওকেও দেখালাম, দেখতো তুই দূরে কাউকে দেখতে পাচ্ছিস কিনা। ও বলল, জি উস্তাদ, দেখতে তো পাচ্ছি, সাদা শাড়ি পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। কান পেতে শুনতো, কোনো কান্নার শব্দ পাস কিনা। না উস্তাদ, আমি তো কান্নার শব্দ পাচ্ছি না। বলিস কি? আমি তো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ পাচ্ছি। উস্তাদ, লাশটা আনার সময় থেকে অনেক কিছু ঘটছে, আপনি তাড়াতাড়ি গাড়ি চালু করেন, আমরা এখান থেকে চলে যাই। আমি আর রাকিব গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলাম, কিন্তু দেখলাম গাড়ির পেছনের চাকা কোথাও একটা আটকে গেছে। আমি জোরে গিয়ার দিয়েও গাড়ি তুলতে পারছিলাম না। পরবর্তীতে আমি আর রাকিব গাড়ি থেকে নেমে পেছনে গিয়ে দেখি চাকাটি বালুর মাঝে আটকে গেছে। পরে আমি বুঝতে পারছিলাম না কি থেকে কি হয়ে গেল। আল্লাহর রহমতে পেছন থেকে একটি লরি আসছিল, গাড়িটাকে থামালাম। গাড়ির ড্রাইভার বলল, কি হয়েছে ওস্তাদ? আমার গাড়ির চাকা এরকম বালিতে আটকে গেছে, জোরে গিয়ার দিয়েও গাড়ি তুলতে পারছি না, আপনি কি সাহায্য করতে পারবেন? পরে লরির ড্রাইভার বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আমার গাড়ির বাম্পারের সাথে একটা রশি বেঁধে দেন, আমি টেনে উঠাচ্ছি। তারপর আল্লাহর রহমতে লরির বাম্পারের সাথে রশি বেঁধে গাড়িটাকে টেনে তুলতে সক্ষম হই। তারপর গাড়ি নিয়ে আবার রওনা দিলাম ফেরিঘাটে। ফেরিঘাট পার হতে হতে রাত প্রায় 3:30 বেজে যায়। আরিচা ঘাট পার হয়ে হঠাৎ শুনি অ্যাম্বুলেন্সের ভেতর থেকে কান্নার শব্দ আসছে। রাকিব বলল, ওস্তাদ, কান্নার শব্দ আসছে কোত্থেকে?
পরে অ্যাম্বুলেন্সে যেখানে লাশ রাখা হয় ওই অংশের বাতি জ্বালিয়ে দেখি কিছু নেই, কান্নাও নেই। পরে একটা সিগারেট জ্বালিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকলাম। কিছু সময়ের জন্য সবকিছু স্বাভাবিক থাকলো। পরে বাতি জ্বালানো অবস্থাতেই গাড়ি চালিয়ে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আসি। এসে দেখি টিকিট কাউন্টারে কিছু মানুষজন এবং পাশে একটি টং দোকান খোলা। ভাবলাম যাক ভালোই হলো। পরবর্তীতে আবার রওনা দেই। স্টিয়ারিং থেকে চাবি সরাতেই গাড়ির সকল ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেল। লাশ যেখানে রাখা হয় সেই অংশের বাতিও নিভে গেল। পরে আমি আর রাকিব চা খেয়ে যখনই আবার গাড়িতে বসলাম তখন খেয়াল করলাম যে স্ট্রেচারের উপরে লাশ রাখা হয়েছিল সেখানে কেউ শুয়ে আছে, সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি আর রাকিব ভয়ে অস্থির। রাকিব বলল, ওস্তাদ কি দেখলাম এটা? আমি আর রাকিব গাড়ি থেকে নেমে চায়ের দোকানদারকে ডাক দিয়ে নিয়ে এসে দেখালাম। উনিও দেখলেন সত্যি সত্যি স্ট্রেচারের উপরে সাদা কাপড়ের একটা লাশ শুয়ে আছে। চায়ের দোকানদার বলল, আপনারা গাড়ি লক করে সরে আসেন। তখন দেখলাম 4:15 বাজে। চায়ের দোকানদার বলল, ভাই আর কিছুক্ষণ পর ফজরের আজান দেবে, আপনারা ফজরের নামাজ পড়ে তারপরে রওনা দিন। এখন রওনা দিলে রাস্তায় আপনাদের কোনো ক্ষতি হতে পারে, আপনারা ভয় পেয়ে অ্যাক্সিডেন্টও করতে পারেন। তখন বাকি সময়টা বাস স্ট্যান্ডে কাটিয়ে ফজরের নামাজের পর ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তারপর থেকে আমি আর অ্যাম্বুলেন্স চালাইনি। সেই 3 মাস আমার ড্রাইভিং জীবনের সব থেকে ভয়ঙ্কর সময় ছিল। এই ঘটনার সাথে উনি আমাকে আরো একটি ঘটনা শুনিয়েছিলেন। সেটি হলো 2018 সালের। উনি তখন ওই ফার্মাসিউটিক্যালসে জব করতেন, ড্রাইভার হিসেবেই ছিলেন তিনি সেখানে। উনি একদিন কারখানা থেকে মাল নিয়ে গিয়েছিলেন ময়মনসিংহ ডিপোতে। সেখানে মাল আনলোড করে ফিরে আসতে আসতে তার অনেক রাত হয়ে যায়। উনি রাত 12টার দিকে ময়মনসিংহ থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। আমরা জানি ময়মনসিংহ থেকে গাজীপুর চৌরাস্তা আসতে কোনো রাস্তা পরিবর্তন করতে হয় না। ময়মনসিংহ শহর থেকে সোজা এক রাস্তাতেই গাজীপুর আসা যায়। তো উনি ময়মনসিংহ থেকে রওনা দেওয়ার বেশ কিছুক্ষণ পরে গাজীপুরের মাওনার কাছাকাছি আসার আগে হাইওয়ে রোডের দুপাশে অনেক ঘন জঙ্গল রয়েছে। যারা ওই রোডে রেগুলার যাওয়া আসা করেন তারা বলতে পারবেন সেই জঙ্গলের মাঝে একটা মোড় রয়েছে। তো উনি রাতে ড্রাইভিং করছিলেন। গাড়ির হেডলাইটের আলোতে যতটুকু দেখা যায় উনি ততটুকুই দেখতে পাচ্ছিলেন, বাকি সবকিছু ছিল অন্ধকার। হঠাৎ 2-1টা গাড়ি তার সামনে দিয়ে পাস করে যায়। উনি সেই মোড়টা পার হওয়ার সাথে সাথে লক্ষ্য করলেন যে সামনে রাস্তা 3 ভাগে ভাগ হয়ে গেছে এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে 3টা রাস্তাই হুবহু একই রকম দেখতে। উনি বুঝতে পারলেন উনি যদি এই মুহূর্তে গাড়ি থেকে নামেন তাহলে বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। উনি গাড়ি ব্রেক করলেন, বুঝতে পারলেন না এখন কি করবেন, কারণ উনি ভালো করেই জানেন যে ময়মনসিংহ থেকে গাজীপুর যাওয়ার রাস্তা একটি। তো উনি গাড়ি থেকে নামলেন না। না নেমে গাড়ির জানালাটা হালকা খুলে চোখে মুখে পানি দিলেন এবং দেখলেন না, রাস্তা 3টি। তখন উনি বুদ্ধি করে একটা সিগারেট জ্বালালেন। সিগারেট জ্বালিয়ে যেই না সামনে তাকালেন, না, রাস্তা একই আছে। উনি বুঝতে পারলেন না তাহলে এতক্ষণ যেটা দেখলেন সেটা কি ছিল। লিখেছেন সিয়ামাল রাজি, ঠিকানা জেলা গাজীপুর, মৌচাক ইউনিয়ন, সুরিচালা গ্রাম। পড়াশোনা করছেন গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। তারপর তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, সেটা আমি শেয়ার করছি না। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। বেশ কিছু ইমেল শুনলাম, এবার সরাসরি চলে যাব অডিও ক্লিপে। আশা করছি অডিও ক্লিপগুলোও আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ঘটনা নিয়ে আবারও ফিরে এসেছি। আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সাজিয়াতুল ইসলাম রিফাত। ওনার বর্তমান ঠিকানা শ্রীপুর গাজীপুর, জন্মস্থান গফরগাঁও ময়মনসিংহ। আপনারা যদি কেউ এই ঘটনা সম্পর্কে জানতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের রাতটা কিছুটা অন্যরকম। জানালার বাইরে তাকালে শুধু জমাট বাঁধা অন্ধকার, আর সেই অন্ধকারের বাতাসের যে শোঁ শব্দটা কানে আসছে, সেটা শুনলে মনে হয় প্রকৃতি আজ কোনো এক অজানা আশঙ্কায় ফিস ফিস করছে। ঠিক এমন এক রাতেই চাঁদপুরের শাহরাস্তি থানার নিপীড়িত এক গ্রামে ঘটেছিল এক ঘটনা, যা আজও শামীম ভাইকে ঘুমের মধ্যে ধরফর করে জাগিয়ে তোলে। এটি কোনো সাধারণ ভূতের ঘটনা নয়, বড় একটি জীবন্ত অভিজ্ঞতার দলিল, যেখানে পবিত্রতার আড়ালে লুকিয়েছিল এক আদিম অশুভ শক্তি। শামীম ভাইয়ের সেই হাড় হিম করা ঘটনাটি আজ আমি আপনাদের শোনাবো, যেটি আমাকে কালেক্ট করে দিয়েছেন সাজিয়াতুল ইসলাম রিফাত। সালটা 2013। দিনটি ছিল পবিত্র শবে বরাতের দিন। গ্রামের আকাশে তখনও সন্ধ্যা তারার আভা মিলিয়ে গিয়ে রাতের গভীরতা নামেনি, কিন্তু বাতাসে এক ধরনের পবিত্র গাম্ভীর্য ছিল। শবে বরাত মানেই গ্রামের মসজিদগুলোতে উৎসবের আমেজ, ইবাদত বন্দেগী আর তবারকের লোভনীয় সুঘ্রাণ। কিন্তু মানুষের মন বড়ই বিচিত্র। পবিত্রতার মাঝেও শয়তানরার জাল বুনতেই থাকে। শামীম ভাই তখন একজন টকবগে তরুণ। তিনি এবং তার বন্ধুরা সাগর, পারভেজ, রাব্বি সিদ্ধান্ত নিলেন এবার নিজেদের মহল্লার মসজিদে নামাজ পড়বেন না। ওনাদের গন্তব্য হলো শাহরাস্তি রেল স্টেশনের পাশের মসজিদ। উদ্দেশ্য ইবাদতের পাশাপাশি একটু ঘোরাঘুরি এবং স্টেশনের শেষে বিরিয়ানি খাওয়া। রাত তখন গভীর হতে শুরু করেছে। গ্রামের মেঠো পথ ধরে হাঁটছেন সবাই। দুপাশে ঘন গাছপালা, মাঝে মধ্যে জোনাকি পোকার মিটি মিটি আলো। পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। হঠাৎ পারভেজের ফোনে একটা কল এলো। ওপাশ থেকে ভেসে এলো একটা দুঃসংবাদ। পারভেজের দাদি মারা গিয়েছেন। মৃত্যুর সংবাদ রাতের নিস্তব্ধতাকে যেন আরো বাড়িয়ে দিল। পারভেজকে বিদায় দিয়ে শামীম ভাই, সাগর এবং রাব্বি তখন আবার পথ চলা শুরু করলেন। তখন ওনাদের মনের কোণে এক অজানা বিষাদ দানা বাঁধল। হয়তো সেই বিষাদই ছিল আসন্ন বিপদের প্রথম সংকেত। দীর্ঘ পথ হেঁটে তারা যখন স্টেশনের মসজিদে পৌঁছালেন, তখন জানলেন তবারক দেওয়া হবে ফজরের পরে। এতক্ষণ অপেক্ষা করা প্রায় অসম্ভব। হতাশ মনে ওনারা ফিরতি পথ ধরলেন। রাত তখন প্রায় 1:30। ফেরার পথে সাগরের মাথায় চাপলে এক অদ্ভুত খেয়াল। শয়তান হয়তো তখন তার কাঁধেই ভর করেছে। সাগর হঠাৎ থমকে দাঁড়িয়ে বলল, দোস্ত চল না মুরগি চুরি করি। আজ তো শবে বরাত, সবাই তো ইবাদতে ব্যস্ত, কেউ টেরই পাবে না। শামীম ভাই প্রথমে বাধা দিলেন, পবিত্র রাতে এমন কাজ, তুই কি পাগল হলি নাকি? কিন্তু সাগরের জেদের কাছে হার মানতে হলো। স্টেশনের দোকান থেকে কেনা হলো একটি ধারালো ব্লেড যুক্ত ছুরি। সেই ছুরিটি পকেটে নিয়ে তারা যখন গ্রামের পথ ধরলেন, তখন চাঁদটা মেঘের আড়ালে ঢাকা পড়ে আছে। চারপাশটা কেমন যেন থমথমে। তারা একটা বাড়ির উঠোনে নিঃশব্দে প্রবেশ করলেন। বাড়িটা নতুন, ইটের তৈরি এবং একটা খোয়ার আছে। সিমেন্টের ভারী স্ল্যাবটা সরাতেই ভেতর থেকে ভেসে এলো মুরগির কক কক শব্দ। সাগর অত্যন্ত ক্ষিপ্রতায় 3টি মুরগি বের করে আনলো। ভাড়ছাড়ের নিচে অন্ধকারটা একটু বেশি গাঢ় হয়ে আছে, সেখানে চাঁদের আলো পৌঁছাচ্ছে না। সাগর যখন মুরগিগুলোর গলায় ছুরি চালালো, তখন খিমকি দিয়ে বের হওয়ার রক্ত শামীম ভাইয়ের হাতে লাগলো। রক্তের সেই লোনা এবং বমি উদ্রেককারী গন্ধ বাতাসের সাথে মিশে এক অসহনীয় পরিবেশের তৈরি করে। মুরগিগুলো ছটফট করছিল। তাদের দানা ঝাপটানোর শব্দ যেন কেউ শুনতে না পায়, সেজন্য শামীম ভাই নিজের গায়ের শার্টগুলো খুলে মুরগিগুলোকে শক্ত করে চেপে ধরেছিল। ওনার গা খালি আর হাতে রক্তমাখা শার্ট মোড়ানো সদ্য মৃত 3টি মুরগি। ঠিক তখনই সেই জমাট বাঁধা অন্ধকারের বুক চিরে শোনা গেল একটা শব্দ, একটা বিড়ালের শব্দ।
খুবই সাধারণ, কিন্তু এই পরিস্থিতিটা ছিল হাড় কাঁপানো। টর্চের আলো ফেলতেই দেখা গেল ধবধবে সাদা বিড়াল। তার চোখ দুটো সাধারণ কোনো বিড়ালের মতো নয়, সেখানে জ্বলছিল যেন এক পৈশাচিক ক্ষুধা। সে মুরগিগুলোর দিকে তাকিয়ে আছে, যেন এই রক্তের ভাগিদার। সাগর বিরক্ত হয়ে একটা ঢিল ছুঁড়ে মারল। বিড়ালটি অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল ঠিকই, কিন্তু যাওয়ার আগে শামীম ভাইয়ের দিকে এমন দৃষ্টিতে তাকালো যা দেখে মনে হলো এটা কোনো সাধারণ বিড়ালই নয়, যেন কোনো বার্তাবাহক। তারা দ্রুত পায়ে সেই স্থান ত্যাগ করলেন, কিন্তু বিপদ তখনও পিছু ছাড়েনি। গ্রামের নিস্তব্ধ রাস্তায় ওনারা হাঁটছেন, আর ওনাদের মনে হচ্ছে পিছনে কেউ আছে। ঘাড় ঘোরালি সেই সাদা বিড়াল, সে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওনাদের অনুসরণ করছে। সাগরে পা রেগে গিয়ে পাথর ছুঁড়ে মারলো। বিড়ালটি চোখের মুহূর্তে অদৃশ্য হয়ে গেল, কিন্তু শামীম ভাইয়ের ষষ্ঠেন্দ্র বলছিল ওটা যায়নি, ওটা ছায়ার মতো ওনাদের সাথে লেগে আছে। রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে কোনো এক অধিকার শক্তি হয়তো বা তাদের পিছু নিয়েছে। রাত তখন 2টা, গ্রামের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। শামীম ভাইরা এসে পৌঁছলেন একটা ছোট্ট কালভার্টের সামনে। 5 থেকে 6 হাত চওড়া এই কালভার্টের নিচে পানি। চাঁদের আলোয় তারা দেখলেন কালভার্টের ঠিক মাঝখানে একটা 3-4 বছরের বাচ্চা দাঁড়িয়ে। এই গভীর রাতে জনমানবহীন রাস্তায় একটা শিশু বাচ্চা দাঁড়িয়ে আছে, এটা কোনো স্বাভাবিক কথাই নয়। ওনাদের পা যেন থেমে গেল, গলা শুকিয়ে কাজ। তারা একে অপরের দিকে তাকালেন, সাহস সঞ্চয় করে ধীর পায়ে হাঁটতে লাগলেন। কালভার্টের খুব কাছে যেতেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। চোখের পলকে বাচ্চাটির অবয়ব যেন ধোঁয়াশার মতো বদলে গেল। মুহূর্তের মধ্যে সেই শিশুটি রূপ নিল এক বিশাল কালো কুকুরের মতো। মানুষের মস্তিষ্ক এই দৃশ্য মেনে নিতেই পারে না। সাগরের হাত কাঁপছিল, সে হাতে থাকা পাথরটি ছুঁড়ে মারল কুকুরটার দিকে। কুকুরটি কোনো শব্দ না করে কালভার্টের রেলিং টপকে নিচে পানিতে ঝাঁপ দিল। বিজ্ঞান বলে এত বড় একটা প্রাণী পানিতে ঝাঁপ দিলে ঝপ করে একটা শব্দ হবে এবং পানি ছিটবে, কিন্তু সেই রাতে কোনো শব্দই হলো না। কুকুরটি যেন বাতাসের সাথে মিশে গেল, অথবা পানিটাকে কোনো এক জাদু বলে গিলে গেল। শামীম ভাইরা বুঝলেন তারা ভয়ঙ্কর চক্রে ফেঁসে গেছেন। তাদের সাথে থাকা কাঁচা রক্তই এই বিপদ ডেকে এনেছে। ভয়ে তারা দৌড় শুরু করলেন। কালভার্ট পার হয়ে সামনে রেল লাইনের ব্রিজ, লোহার স্লিপারের উপর দিয়ে দৌড়াতে গিয়ে তারা অনুভব করলেন সম্পূর্ণ ব্রিজটা যেন কাঁপছে। মনে হচ্ছে কোন এক অদৃশ্য দানব ব্রিজটাকে ধরে ঝাঁকাচ্ছে। একে অপরের হাত ধরে তারা কোন রকমে ব্রিজটা পার হলেন, কিন্তু আসল আতঙ্ক তখন বাকি। রাব্বি হঠাৎ ফিস ফিস করে বলল, পেছনে তাকাতো। শামীম শামীম ভাই ঘাড় ঘোরালেন। রেল লাইনের উপর দিয়ে মাটির কয়েক ফুট উপর দিয়ে ভেসে আসছে এক নারী মূর্তি। তার চুলগুলো বাতাসে যেন এলোমেলো উঠছে, অথচ তখন প্রকৃতিতে এক ফোঁটা বাতাসও নেই। গাছের পাতা একেবারেই স্থির, কিন্তু ওই মুহূর্তে সেই মূর্তির চুল উঠছে ঝড়ের বেগে। তার মুখটা অস্পষ্ট, কিন্তু তার ভেসে আসা অঙ্গভঙ্গি বলে দিচ্ছে সে কতটা ক্ষিপ্ত। তারা রেল লাইনের পাতের উপর দিয়ে হাঁটতে শুরু করলেন। তাদের বিশ্বাস লোহা নাকি জিনের আঁচড় থেকে রক্ষা করে। সেই ছায়াটি তাদের পিছনে ছিল, কিন্তু কাছে ঘেঁষতে পারছিল না। কিছু দূর যাওয়ার পর দেখা গেল সেই কুখ্যাত জোড়া তাল গাছ। গ্রামের মানুষ বিশ্বাস করে এটাই সেই অশুভ শক্তির ডেরা। শামীম ভাইদের মনে হলো এই ছায়াটা তাদের ওই তাল গাছ পর্যন্ত দাঁড়িয়ে এনেছে। তাল গাছ পার হতেই ছায়াটি মিলিয়ে গেল। বন্ধুর বাসায় গিয়েও সেই রাতে তাদের ঘুম হয়নি। ঘরের দরজা জানালা সব বন্ধ, মনে হচ্ছিল বাইরে কেউ হাঁটছে। টিনের চালে নখের আঁচড়ের শব্দ, জানালার ওপাশে ভারী নিঃশ্বাসের আওয়াজ। শামীম ভাই, সাগর এবং রাব্বি 3 জন একই বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়লেন, কিন্তু তাদের চোখ ছিল বিস্ফোরিত। ভোরের আজান শোনার আগ পর্যন্ত তারা বুঝতে পারছিলেন না তারা আদৌ বাঁচবেন কিনা। কিন্তু ভোরের আজান হওয়ার পরে ওনাদের সাথে তেমন কিছু হয়নি। সেই রাতের পর থেকে শামীম ভাই আর রাতে কখনো কাঁচা মাংস বা রক্ত নিয়ে বেরিয়ে হননি। তিনি বুঝেছিলেন রাতের অন্ধকার শুধু বিশ্রামের জন্য নয়, এটি এমন কিছু সত্তার বিচরণ ক্ষেত্র যাদের আমরা দিনের আলোয় দেখতে পারি না, অস্বীকার করি, কিন্তু তারা আছে, আমাদের আশেপাশেই আছে, আমাদের নিঃশ্বাসের দূরত্বের মধ্যেই ওঁত পেতে আছে। শুধু
একটা ভুলের অপেক্ষা। এই ছিল ঘটনা। আমি আবারও বলে দিচ্ছি, ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সাজ্জাদুল ইসলাম রিফাত। ওনার বর্তমান ঠিকানা শ্রীপুর গাজীপুর এবং জন্মস্থান গফরগাঁও ময়মনসিংহ। এই ঘটনা সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি ওনাকে করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত.com শুনতে থাকবেন। মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আবারও রাতের আধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট the old music comes alive. Root.com, the fear returns with Russell. আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম আপনাদের কাছে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হলাম। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন এভা নামের একজন আপু। এভার ভাষ্য মতে এই হাড়হিম করা ঘটনাটি কোনো নতুন যুগের ঘটনা নয়, বরং এটি অনেক অনেক বছর আগের একটি সত্য ঘটনা। এটি এমন একটি ঘটনা যা এভাদের পরিবারের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে মুখে মুখে ভীতিজনক রূপকথার মতো প্রচলিত হয়ে আসছে। এই মূল ঘটনার সাথে যিনি সরাসরি যুক্ত ছিলেন তিনি হলেন এভার পরদাদা, যার নাম ছিল রইস মিয়া। আপনাদের ঘটনাটি আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি প্রথমে রইস মিয়া ও তার পরিবারের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিচ্ছি। রইস মিয়া ছিলেন তার বাবা মায়ের মোট 12 জন সন্তানের মধ্যে সব থেকে ছোট এবং আদরের ও স্নেহের সন্তান। সেই 1920 সালের দিকে যখন আমাদের এই অঞ্চলের রাস্তাঘাট, বিদ্যুৎ বা আধুনিক সভ্যতার কোনো ছোঁয়া ছিল না, তখন রইস মিয়া এবং তার পুরো পরিবার অত্যন্ত সাধারণ এবং সহজ সরল জীবনযাপন করতেন। তারা যে গ্রামে থাকতেন সেটি ছিল শহর থেকে অনেক দূরে, একটি অবহেলিত এবং প্রত্যন্ত এলাকা। আজকের এই ঘটনাটি রইস মিয়ার নিজের জীবনের কোনো ঘটনা নয়, বরং এটি হলো তার নিজের আপন বড় বোন, যার নাম ছিল শ্রুতি, তার জীবনের একটি ভয়াবহ ট্র্যাজেডি বা চরম মর্মান্তিক পরিণতির ঘটনা। তো ঘটনাটি শুরু হয় এভাবেই। যখন রইস মিয়ার বড় বোন শ্রুতি ধীরে ধীরে বড় হতে থাকে এবং বিয়ের উপযুক্ত বয়সে পদার্পণ করে, তখন তার বাবা মা সমাজের নিয়ম অনুযায়ী তার জন্য একটি উপযুক্ত পাত্র খোঁজা শুরু করলেন। অনেক খোঁজাখুঁজির পর পাশের গ্রামের একটি অত্যন্ত ভালো এবং সম্ভ্রান্ত পরিবারের এক ছেলের সাথে শ্রুতির বিয়ের কথাবার্তা পাকাপাকি হলো। সেই ছেলেটির নাম ছিল হামিদ। হামিদ নামের এই ছেলেটি ছিল অত্যন্ত সুদর্শন, নম্র, ভদ্র এবং 5 ওয়াক্ত নামাজি ও অত্যন্ত সৎ একজন মানুষ। এছাড়াও হামিদের পরিবারও আর্থিকভাবে বেশ সচ্ছল এবং সমাজে অনেক সম্মানজনক অবস্থানে ছিল। হামিদের বাবার নাম ছিল জনাব সাইদ। জনাব সাইদ সাহেবের ওই প্রত্যন্ত গ্রামে একটি অনেক বড় মুদির দোকান এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ছিল। সেই যুগে এমন একটি বড় দোকান থাকা মানে তিনি ওই এলাকার অন্যতম একজন ধনী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। হামিদের এমন সুন্দর স্বভাব চরিত্র এবং তার পরিবারের এত সব ভালো দিকগুলো দেখে শ্রুতি প্রথম দর্শনেই হামিদের প্রতি গভীরভাবে আকৃষ্ট হলো এবং মনে মনে তাকে ভালোবেসে ফেললো। তাই পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব আসার পর শ্রুতি হাসি মুখে এবং অত্যন্ত আনন্দের সাথে হামিদকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করার জন্য রাজি হয়ে গেল। দেখতে দেখতে খুব ধুমধাম করে এবং সম্পূর্ণ ইসলামী শরীয়তের নিয়মকানুন মেনে তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়ে গেল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর হামিদ অত্যন্ত আদরের সাথে শ্রুতিকে তার নিজের বাড়িতে নিয়ে এলো, কারণ হামিদকে তার বৃদ্ধ বাবা সাইদ সাহেবের দেখাশোনা করার জন্য ওই বাড়িতেই থাকতে হতো।
আপনাদের এখানে জানিয়ে রাখা ভালো যে হামিদ এবং শ্রুতির বিয়ের অনেক আগেই হামিদের নিজের মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন। তাই সংসারে সাইদ সাহেবের দেখাশোনা করার মতো আর কেউ ছিলই না। স্বামীর এই বাধ্যবাধকতা এবং বাবার প্রতি ভালোবাসার কথা বুঝতে পেরে শ্রুতি কোনো রকম আপত্তি ছাড়াই হামিদের সাথে সেই বাড়িতে পাকাপাকি ভাবে বসবাস করতে শুরু করলো। হামিদের বাড়িতে নতুন জীবন শুরু করার পর হামিদ এবং সাইদ সাহেব দুজনে মিলে অত্যন্ত পরিশ্রম করে তাদের সেই পুরনো ব্যবসার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। যেহেতু ওই বিশাল গ্রামে এবং তার আশেপাশে আর কোনো দ্বিতীয় মুদির দোকান ছিল না, তাই খুব অল্প সময়ের মধ্যেই তাদের এই ব্যবসায় অভাবনীয় সাফল্য আসতে শুরু করলো। ব্যবসা থেকে তাদের প্রচুর টাকা আয় হতে লাগলো এবং হামিদ ও শ্রুতির সংসার খুব আনন্দের সাথে সুখ ও শান্তিতে ভরে উঠল। কিন্তু কে জানতো এই সুখের আড়ালেই লুকিয়ে আছে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড়, যা তাদের জীবনকে পুরোটাই তছনছ করে দেবে। একদিন হঠাৎ করে কোন এক অজানা এবং রহস্যময় কারণে হামিদের বৃদ্ধ বাবা আবু সাইদ সাহেব অত্যন্ত মারাত্মকভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। তার এই অসুস্থতা এমন এক অদ্ভুত ধরনের ছিল যে গ্রামের বড় বড় ডাক্তার এবং কবিরাজরাও অনেক পরীক্ষা নিরীক্ষা করেও কোনো রোগের আসল কারণ বা সঠিক নামও ধরতে পারলেন না। সাইদ সাহেবের শরীর দিন দিন অত্যন্ত দুর্বল হতে শুরু করলো। নিজের বাবার এমন কষ্টকর অবস্থা দেখে হামিদ হাত গুটিয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করতে পারলো না। সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক সে তার বাবাকে সুস্থ করবে, কিন্তু সে কিভাবে কি করবে, কারণ কোনো ডাক্তার তো কোনো সমাধানই দিতে পারছে না। তাই সে তার বাবাকে বাঁচানোর জন্য আরো উন্নত চিকিৎসা এবং ভালো ওষুধের আশায় বাবাকে নিয়ে শহরের দিকে যাত্রা করার সিদ্ধান্ত নিল। তখনকার যুগে যাতায়াত ব্যবস্থা আজকের মতো এত উন্নত ছিল না। শহর মানে ছিল অনেক দূরের পথ, যেখানে পৌঁছতে ঘোড়ার গাড়ি বা পায়ে হেঁটে টানা কয়েকদিন সময় লেগে যেত। হামিদ যখন তার বাবার উন্নত চিকিৎসার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে শহরের দিকে রওনা হলো, তখন সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে তার এই যাত্রাটা পুরোপুরি বৃথাই যাবে। কারণ হামিদ শহর থেকে ওষুধ নিয়ে ফিরে আসার অনেক আগেই জনাব সাইদ সাহেব নিজের ঘরে শুয়ে চিরকালের জন্য এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সাইদ সাহেবের মৃত্যুর খবরটি চোখের পলকে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। খবর শুনে গ্রামের সমস্ত মানুষ তাদের বাড়িতে ছুটে এলেন। যেহেতু হামিদ তখন বাড়িতে ছিল না, তাই গ্রামের মুরব্বীরা এবং প্রতিবেশীরা মিলে শ্রুতিকে সাহায্য করে সাইদ সাহেবের মৃতদেহটি সম্পূর্ণ ইসলামী নিয়মে গোসল করিয়ে কাফন পরিয়ে তাদের বিশাল বাড়ির উঠোনে কবর দেওয়ার ব্যবস্থা করলেন। সেই যুগে গ্রামের মানুষরা তাদের প্রিয়জনদের নিজেদের বাড়ির আঙিনায় বা নির্দিষ্ট জায়গায় কবর দিতে বেশি পছন্দ করতেন, যাতে তারা সবসময় মৃত ব্যক্তির কাছাকাছি থাকতে পারেন। খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সাইদ সাহেবের দাফনের কাজ সম্পন্ন হলো। এরপর সূর্য ডুবে যাওয়ার পর মাগরিবের নামাজের পর শ্রুতি এবং গ্রামের অন্যান্য মানুষরা মিলে সাইদ সাহেবের আত্মার মাগফিরাত বা শান্তির জন্য বাড়িতে একটি বড় মিলাদ এবং দোয়ার আয়োজন করলো। মিলাদ এবং দোয়া দরুদ পড়া শেষ হওয়ার পর যখন রাত হয়ে গেল, তখন গ্রামের মানুষেরা একে একে শ্রুতিকে সান্ত্বনা দিয়ে নিজেদের বাড়িতে ফিরে গেলেন। পুরো সেই বিশাল এবং শুনশান বাড়িতে শুধু একাই পড়ে রইল। আপনারা একবার পরিস্থিতিটা কল্পনা করুন। একটা বিশাল পুরনো বাড়ি, উঠোনের মাঝখানে সদ্য সম্পূর্ণ নতুন এক কবর, আর বাড়ির ভেতরে একজন নারী, তার স্বামী তখনও শহর থেকে ফেরেনি। কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই রাতে বাড়িতে একা থাকা সত্ত্বেও শ্রুতির মনের ভেতরে কেন যেন এক ধরনের ভয় বা আতঙ্কের সৃষ্টি হলো না। সে অত্যন্ত স্বাভাবিকভাবে নিজের কাজগুলো করতে লাগলো। সে ভাবলো যে হয়তো এতক্ষণে তার স্বামী হামিদ গ্রামের কাছাকাছি কোথাও পৌঁছে গেছে এবং আর কিছুক্ষণের মধ্যে সে বাড়িতে ফিরে এসে দরজায় কড়া নাড়বে। এই আশায় বুক বেঁধে শ্রুতি নিজের সবার ঘরের বিছানায় শুয়ে পান আর সুপারি চিপোতে চিপোতে হামিদের ফিরে আসার প্রহর গুনতে লাগলো। মাঝরাতে যখন ঘড়ির কাঁটা ঠিক 12টা পার হলো, তখন পুরো গ্রাম এক গভীর এবং পিনপতন নীরবতায় ডুবে আছে। হঠাৎ করে শ্রুতি খুব স্পষ্টভাবে শুনতে পেল বাড়ির পেছনের দিক থেকে ভারী এবং অদ্ভুত কোনো পায়ের
আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসছে। মনে হচ্ছিল কেউ খুব সতর্ক হয়ে পা ফেলে দরজার দিকে আসছে। ওই শব্দটা শুনে সুধীর মনটা আনন্দে ভরে গেল। সে নিজের মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠল। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে আমার স্বামী হামিদ এতক্ষণে শহর থেকে ফিরে এসেছে। এই কথা ভেবে শ্রুতি বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং অত্যন্ত খুশি মনে ঘরের পেছনের দরজাটা খুলে দেওয়ার জন্য সামনের দিকে পা বাড়ালো। কিন্তু শ্রুতি দরজার লকটা সম্পূর্ণ খোলার ঠিক কয়েক সেকেন্ড আগেই হঠাৎ করে তার কানে খুব অদ্ভুত এবং হাড়হিম করা আওয়াজ ভেসে এলো। সে শুনতে পেল অন্ধকারে দরজার ঠিক ওপাশেই দাঁড়িয়ে কেউ একজন অত্যন্ত অদ্ভুত এবং ভয়ঙ্কর একটা সুরে গুনগুন করে গান গাইছে। শ্রুতি কান পেতে সেই সুর শোনার চেষ্টা করলো। সে বুঝতে পারলো যে এই সুর এবং গানের কথাগুলো তার কাছে একেবারেই অচেনা এবং অজানা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সেই গুনগুন করার শব্দ এবং ভারী পায়ের আওয়াজ প্রতি মুহূর্তে দরজা পার হয়ে যেন আরো কাছাকাছি চলে আসছে। এক পর্যায়ে শ্রুতির মনে হলো এই অদ্ভুত গান গাওয়ার শব্দটা যেন একেবারে তার কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। ঠিক এক মুহূর্তে শ্রুতির মনের ভেতর এক চরম অস্বস্তি ও গভীর আতঙ্কের সৃষ্টি হলো। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বারবার সতর্ক করে বলতে লাগলো, না না, এটা কিছুতেই আমার স্বামী হামিদ হতেই পারে না। আমার স্বামীর গলার আওয়াজটা এত কর্কশ আর ভয়ঙ্কর নয়। তাছাড়া সে এত রাতে দরজার বাইরে দাঁড়িয়ে এমন অদ্ভুত অজানা ভাষায় গানই বা কেন গাইবে? নিশ্চয়ই দরজার ওপাশে অন্য কেউ বা অন্য কিছু দাঁড়িয়ে আছে। এমন অদ্ভুত ভাষায় গান আমার স্বামীর গাওয়ার কথা নয়। কিন্তু মানুষের মনের স্বাভাবিক কৌতূহল সব ভয়কে জয় করে ফেলে। শ্রুতি তার নিজেকে আর আটকে রাখতে পারল না। সে চরম ভয় এবং কৌতূহল নিয়ে অত্যন্ত কাঁপা কাঁপা হাতে সেই পেছনের দিকের দরজাটা একটুখানি ফাঁকা করে বাইরের দিকে তাকালো। আর দরজা খোলার সাথে সাথে শ্রুতি তার চোখের সামনে যে ভয়াবহ এবং বিভৎস দৃশ্যটি দেখল তা তার শির দ্বারা বেয়ে এক শীতল বরফের স্রোত নামিয়ে দিল। শ্রুতি দেখতে পেল অন্ধকারে তার সামনে দাঁড়িয়ে আছে আর কেউ নয়, বরং তার শ্বশুর জনাব সাইদ সাহেব। তাকে আজ সকালে গ্রামের মানুষজন মিলে উঠোনের মাটিতে কবর দিয়ে গেছে। কিন্তু এই সাইদ সাহেব কোনো সাধারণ মানুষের রূপে ছিলেন না। তার মুখমণ্ডল যেন আগুনে পোড়া কয়লার মতো দগদগে কালো হয়ে আছে। তার মুখের ভেতর থেকে হিংস্র জানোয়ারের মতো বড় বড় ধারালো দুটো দাঁত ভয়ঙ্কর ভাবে বেরিয়ে আছে। তার হাতের নখগুলো ছিল অনেক লম্বা, ঠিক যেন কোনো শিকারী পাখির ধারালো নখ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার পুরো শরীরটা মানুষের মতো যেন ছিল না। তার শরীরটা বিশাল এক হিংস্র ভাল্লুকের মতো কালো এবং ঘন লোমে ঢাকা ছিল। কবর থেকে উঠে আসা এমন এক পৈশাচিক এবং দানবীয় চেহারার দিকে তাকিয়ে শ্রুতির গলা দিয়ে আর কোনো চিৎকার বেরোলো না। সে এক মুহূর্তে চিন্তা না করে উল্টো দিকে ঘুরে প্রাণপণ শক্তিতে সামনের দরজা দিয়ে দৌড়াতে শুরু করলো। শ্রুতি ভেবেছিল সে দৌড়ে পালালে ওই দানবটা হয়তো তাকে ছেড়ে দেবে। কিন্তু সে যখন দৌড়ে রাস্তায় উঠলো তখন সে খুব স্পষ্টভাবে অনুভব করতে পারলো ওই ভয়ঙ্কর ভাল্লুকরূপী দানবটাও ভয়ানক গর্জন করতে করতে তার পিছু নিয়েছে। দানবটা এমন ভাবে দৌড়াচ্ছিল যেন সে এখনই শ্রুতিকে ধরে তার ধারালো নখ দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। শ্রুতি অন্ধকারের মধ্যে কাঁদতে কাঁদতে বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও বলে চিৎকার করতে করতে নিজের বাবার বাড়ির দিকে অর্থাৎ পাশের গ্রামের দিকে দৌড়াতে লাগলো। শ্রুতি যত জোরে দৌড়াচ্ছিল ওই ভয়ঙ্কর দানবটাও ভারী পায়ের আওয়াজটা তত দ্রুত তার কাছে চলে আসছিল। শ্রুতি মনে মনে ভাবছিল এই বুঝি দানবটার ধারালো নখ তার পিঠে বিঁধে গেল। এমন এক চরম উত্তেজনাময় এবং মৃত্যুর কাছাকাছি মুহূর্তে শ্রুতি দাঁড়ানোর রাস্তায় হঠাৎ করে একটা বিশাল বড় নারকেল গাছ ভেঙে পড়ে। রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। শ্রুতি তার জীবনের শেষ শক্তিটুকু সঞ্চয় করে এক লাফে নারকেল গাছ পার হওয়ার চেষ্টা করলো। গাছটা পার হওয়ার পর সে যখন একটা হাঁপাতে হাঁপাতে পেছনের দিকে তাকালো তখন সে দেখলো পরম করুণাময় আল্লাহ তাকে কিভাবে রক্ষা করেছেন। শ্রুতি দেখলো ওই দানবটা সেই নারকেল গাছটা টপকাতে গিয়ে নিজের বিশাল শরীরে ভারসাম্য রাখতে না পেরে সজোরে মাটিতে আছড়ে পড়েছে। মাটিতে পড়ে যাওয়ার পর ওই অশুভ সত্তাটি তার মূল লক্ষ্য শ্রুতিকে আক্রমণ করার কথা যেন সাময়িকভাবে ভুলে গেল
এবং চরম আক্রোশে সেই মৃত নারিকেল গাছটাকে তার বিশাল এবং ধারালো নখ দিয়ে পাগলের মতো খামচাতে শুরু করলো। এই সুযোগে শ্রুতি আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে দৌড়ে সরাসরি নিজের বাবার বাড়িতে চলে আসলো, মানে তার ভাই রহিস মিয়ার কাছে এসে পৌঁছালো। বাবার বাড়িতে পৌঁছে শ্রুতি দরজায় আছড়ে পড়ে চিৎকার করতে লাগলো, রহিস, ও রহিস, দরজা খোল ভাই, আমাকে বাঁচা। এত রাতে বোনের এবং আতঙ্ক ভরা চিৎকার শুনে রহিস মিয়া তড়িঘড়ি করে দরজা খুলে দিল। দরজা খোলার পর রহিস দেখতে পেল তার বড় বোন শ্রুতির পুরো মুখটা রক্তশূন্য হয়ে ফ্যাকাশে সাদা হয়ে গেছে। শ্রুতি এমন ভাবে হাঁপাচ্ছিল যেন সে এইমাত্র কবর থেকে উঠে এসেছে। রহিস মিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবু? এত রাতে তুই এইভাবে কেন ছুটে এসেছিস? তোর এই অবস্থা কেন? আর দুলাভাই বা কোথায়? রহিসের কথা শুনে বাড়ির ভেতর থেকে তাদের বাবা মাও দৌড়ে এলেন। তখন শ্রুতি কোনো মতে ঢোক গিলতে গিলতে কাঁপতে কাঁপতে বলতে শুরু করলো, ভাইরে, তোরা বিশ্বাস করবি না, জানি না, কিন্তু আজ সকালে আমরা যে শ্বশুর আব্বাকে কবর দিয়ে আসলাম, উনি নিজেই কবর থেকে বিশাল ভয়ঙ্কর একটা জানোয়ারের রূপ ধরে উঠে এসেছে। তার চেহারা মানুষের মতো ছিল না, একেবারে একটা বিশাল লোমশ ভাল্লুকের মতো। তিনি আমাকে তার ধারালো নখ দিয়ে ছিঁড়ে খাওয়ার জন্য এতক্ষণ আমার পিছু পিছু তাড়া করে এসেছেন। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, নইলে আজ আমি হয়তো বেঁচে থাকতাম না। শ্রুতির মুখে এমন হাড়হিম করা ভয়ঙ্কর অলৌকিক কথা শুনে তার বাবা মা এবং ভাই রহিস একেবারে স্তব্ধ হয়ে গেলেন। তারা প্রথমে বুঝতে পারছিলেন না যে শ্রুতি কি সত্যি কথা বলছে নাকি ভয় পেয়ে কোনো প্রলাপ বকছে, কিন্তু শ্রুতির চোখের ভয় আর তার শরীরের অবস্থা দেখে তাদের বুঝতে বাকি রইল না যে ঘটনাটি সত্যি। শ্রুতির মা দ্রুত তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলেন, বললেন, শান্ত হ মা, শান্ত হ, যা হওয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তুই এখন তোর নিজের বাড়িতে একেবারে নিরাপদ জায়গায় আছিস। ওই শয়তান এখনো তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড় মা। মায়ের কথায় শ্রুতি একটু শান্ত হলেও সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি আর কোনোদিন ওই শয়তানের বাড়িতে ফিরে যাব না। ওই বাড়িটা একটা অভিশপ্ত জায়গা। পরের দিন সকালে সূর্য ওঠার পর শ্রুতির মনের ভেতর সেই ভয়ঙ্কর আতঙ্ক কিছুটা হলেও কমলো, কিন্তু গত রাতে সেই বিভীষিকাময় ঘটনা সে কোনোভাবেই ভুলতে পারছিল না। এই ঘটনার কথা খুব দ্রুত বাতাসের বেগে তাদের গ্রামের অন্যান্য মানুষের কানেও পৌঁছে গেল, কারণ আগের রাতে শ্রুতির এই মরণপণ চিৎকার আর দৌড়ানোর আওয়াজ অনেকেই তাদের ঘরের ভেতর থেকে শুনতে পেয়েছিল। হামিদের গ্রামের মানুষেরা যখন শুনলো যে সাইদ সাহেব কবর থেকে ভাল্লুকের রূপ ধরে উঠে এসেছেন, তখন তাদের মনের ভেতর চরম ভয়ের সৃষ্টি হলো। সন্ধ্যার পরই হামিদের ওই বিশাল বাড়ির আশেপাশের রাস্তা দিয়ে কেউ আর তেমন একটা যাওয়ার সাহস করতো না। পুরো গ্রাম যেন এক অজানা এবং অশুভ আতঙ্কের চাদরে ঢেকে আছে। এভাবে শ্রুতি তার স্বামীর জন্য অপেক্ষা করতে করতে বাবার বাড়িতে পুরো এক সপ্তাহ পার করে দিল। অবশেষে ঠিক এক সপ্তাহ পর হামিদ শহর থেকে তার বাবার জন্য অনেক কষ্ট করে ওষুধ জোগাড় করে নিজের গ্রামের দিকে ফিরে এলো। কিন্তু সে যখন তার গ্রামে প্রবেশ করলো, তখন রাস্তার মোড়ে মোড়ে মানুষের ফিসফাস আর কানাঘুষো শুনে তার মনটা বিষণ্ণ হয়ে গেল। খুব দ্রুতই সে খবর পেয়ে গেল যে সেখানে তার বাবার জন্য ওষুধ আনতে গিয়েছিল, সেখানে যাওয়ার পর তার বাবা তাদেরকে ছেড়ে চিরদিনের মতো না ফেরার দেশে চলে গেছেন। এই খবরটি হামিদকে ভীষণভাবে আঘাত করলো, কিন্তু তার দুঃখের চেয়েও সবচেয়ে বড় ধাক্কা লাগলো সে যখন গ্রামের মানুষকে এসব বলতে শুনলো যে তার বাবা মৃত্যুর পর ভয়ানক দানবে পরিণত হয়ে কবর থেকে উঠে এসে শ্রুতিকে আক্রমণ করতে গিয়েছিল এবং শ্রুতি ভয়ে বাড়ি ছেড়ে নিজের বাবার বাড়ি চলে গিয়েছে। এই কথাগুলো শোনার পর হামিদ কিছুতেই তা বিশ্বাস করতে পারলো না। সে চরম বিরক্তি নিয়ে বলল, তোমরা এসব কি আজে বাজে কথা বলছো? আমার বাবা একজন অত্যন্ত পরহেজগার এবং নামাজি মানুষ ছিলেন। মৃত্যুর পর তিনি কেন এমন ভয়ঙ্কর দানবে পরিণত হবেন? এসব তোমাদের বানানো আর কুসংস্কার ছাড়া কিছুই নয়। এই কথাগুলো মন থেকে উড়িয়ে দিয়ে হামিদ সরাসরি তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য তার শ্বশুর বাড়িতে চলে গেল। হামিদকে দেখে শ্রুতি কান্নায় ভেঙে পড়লো। হামিদ শ্রুতিকে বোঝানোর চেষ্টা করলো, চলো শ্রুতি, আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। তুমি মানুষের কথায় কান দিও না। তুমি নিশ্চয়ই অন্ধকারে ভয় পেয়ে কোনো বন্য জানোয়ারকে দেখে ভুল করে আমার বাবা ভেবে নিয়েছো।
চলো বাড়ি চলো। কিন্তু শ্রুতি অত্যন্ত দৃঢ়তার সাথে দুই দিকে মাথা নেড়ে বলল, না হামিদ, তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আমি কোনো মতেই আর তোমার ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যাব না। আমি নিজের চোখে যা দেখেছি তা আমি কোনোদিন ভুলতে পারবো না। ওই বাড়িটা এখন আর আমাদের জন্য নিরাপদ নয়। ওই দানবটা আবার আসবে, আর এবার হয়তো আমাকে মেরেই ফেলবে। শ্রুতির এই জেদ দেখে হামিদ অত্যন্ত রেগে গেল। সে রাগের মাথায় চিৎকার করে বলল, তুমি আমার সাথে বাবার নামে এমন ভয়ঙ্কর অপবাদ দিচ্ছ? ঠিক আছে, তুমি যেতে চাও না, যেও না। তবে আমি একাই ওই বাড়িতে যাব এবং গিয়ে প্রমাণ করব যে তোমাদের বলা সব কথা মিথ্যা। এই বলে হামিদ চরম অভিমান এবং রাগ নিয়ে একা একাই তার সেই বিশাল অদ্ভুত এবং অন্ধকার বাড়িতে ফিরে গেল। হামিদের এই একা ফিরে যাওয়া দেখে শ্রুতির মনের ভেতরে অদ্ভুত অজানা ভয় কাজ করতে শুরু করলো। পরদিন সকালবেলা সূর্য ওঠার পর অনেকক্ষণ পার হয়ে গেল, হামিদ বাড়ি থেকে বের হলো না। তখন শ্রুতির মনে আবার সেই ভয়টা তীব্র হয়ে উঠলো। সে তার ভাই রইস মিয়াকে ডেকে বলল, রইস ভাই, আমার মনটা খুব কুগাইছে, তুই চল তো আমার সাথে, গিয়ে দেখি তোর দুলাভাইয়ের অবস্থাটা কি। আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো বড় বিপদ হয়েছে। শ্রুতির কথায় রইস মিয়াও রাজি হলো এবং তারা দুজন মিলে অত্যন্ত দ্রুত পায়ে হামিদের বাড়ির দিকে রওনা হলো। হামিদের বাড়ির সামনে পৌঁছানোর পর শ্রুতির বুকের ভেতরটা যেন অজানা আশঙ্কায় ধরফর করতে লাগলো। তারা দেখলো বাড়ির সদর দরজার ভেতর থেকে বন্ধ করা নেই, সামান্য ভেজানো অবস্থায় আছে, অর্থাৎ ফাঁকা হয়ে আছে। শ্রুতি আর রইস যখন অত্যন্ত সাবধানতার সাথে দরজাটা ঠেলে বাড়ির ভেতরে প্রবেশ করলো, তখন তারা যা দেখলো তা দেখে দুজনেরই আত্মা শুকিয়ে কাঠ হয়ে গেল। তারা দেখতে পেল বাড়ির মাঝখানে বিশাল ঘরের ফ্লোরের উপর হামিদের মৃতদেহটি অত্যন্ত বীভৎস এবং মর্মান্তিক অবস্থায় পড়ে আছে। হামিদের পুরো শরীরটা যেন এক ভয়ঙ্কর এবং বিশাল আকারের অন্য প্রাণী তার ধারালো নখ দিয়ে ফালা ফালা করে ছিঁড়ে ফেলে দিয়ে গেছে। তার পেটের অংশ সম্পূর্ণরূপে ফাটা এবং সেখান থেকে শরীরের ভিতরে বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন চারপাশে বেরিয়ে এসে ফ্লোরে ছিটকে পড়ে আছে। নিজের চোখের সামনে স্বামী হামিদের এবং হারহিম করা এবং রক্তমাখা মৃতদেহটি দেখার পর শ্রুতি আর স্নায়ুর চাপ সহ্য করতে পারল না। একটি বিকট চিৎকার দিয়ে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে গেল। অন্যদিকে রইস মিয়া এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয় চিৎকার করতে করতে বাড়ি থেকে দৌড়ে রাস্তায় বেরিয়ে এলো এবং গ্রামের মানুষকে ডাকতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে গ্রামের মানুষজন সেখানে এসে জড়ো হলো এবং হামিদের এই করুণ অবস্থা দেখে সবাই আতঙ্কে পাথর হয়ে গেল। তার সবাই বুঝতে পারলো এই কাজটা কার, সেই ভাল্লুকরূপী দানবের কাজ। হামিদের এই অকাল এবং অত্যন্ত মর্মান্তিক মৃত্যুর পর শ্রুতির জীবনের সমস্ত আনন্দ যেন এক নিমেষে শেষ হয়ে গেল। সে সারাদিন চুপচাপ ঘরের এক কোণে বসে থাকতো এবং অনবরত চোখের পানি ফেলতো। তার মনের ভেতরে একই সাথে চরম শোক এবং অত্যন্ত জ্বালা আর কৌতূহল কাজ করছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না একজন বাবার মৃত্যুর পর কিভাবে এরকম রক্ত পিপাসু দানবে পরিণত হতে পারে এবং সে নিজের জন্ম দেওয়া সন্তানকে এমন নির্মমভাবে কিভাবে হত্যা করতে পারে। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য শ্রুতি আর বাসায় বসে থাকতে পারল না। সে একদিন তার ভাইকে সাথে করে নিয়ে পাশের গ্রামের একজন অত্যন্ত প্রখ্যাত এবং আধ্যাত্মিক বিষয়ে জ্ঞানী হুজুরের কাছে গেল। তার নাম ছিল হুজুর বদির উদ্দিন। হুজুরের বাড়িটি তাদের বাড়ির কিছুটা কাছেই ছিল। হুজুর বদির উদ্দিনের কাছে গিয়ে শ্রুতি কাঁদতে কাঁদতে প্রথম থেকে শুরু করে হামিদের মৃত্যু পর্যন্ত ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনায় বিস্তারিতভাবে খুলে বলল। শ্রুতির কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে হুজুর শুনলেন। কিছুক্ষণ পর চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হলেন। তিনি আল্লাহর কালাম মনে মনে জিকির করে আসল সত্যটা দেখার চেষ্টা করছেন। হয়তো কিছুক্ষণ পর তিনি চোখ খুলে অত্যন্ত গম্ভীর এবং চিন্তিত মুখে শ্রুতিকে বললেন, মা শ্রুতি, তুমি শক্ত হও। আমি আমার আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে যা দেখেছি তা অত্যন্ত ভয়াবহ এবং ইসলামী শরীয়তের সম্পূর্ণ পরিপন্থী এবং জঘন্য কাজের ফসল। তোমার শ্বশুর জনাব সাইদ সাহেব তার জীবনে অত্যন্ত বড় একটি পাপ করেছিলেন। তিনি তার মুদির দোকানের ব্যবসাকে রাতারাতি বড় করার জন্য এবং প্রচুর অবৈধ সম্পদ অর্জন করার জন্য শক্তিশালী এবং অশুভ ইফরিত জিনের সাথে একটি শয়তানি চুক্তি বা কালো জাদুর চুক্তি করেছিলেন।
এই ধরনের চুক্তিকে আমরা কুফরি কাজ বলে থাকি। এই জঘন্য চুক্তি শর্ত অনুযায়ী সাইদ সাহেবকে নিজের এবং তার পরবর্তী 7 প্রজন্মের রক্তের অধিকার ওই জিনের কাছে অর্পণ করতে হয়েছিল। আর সেই কারণেই তার মৃত্যুর পর সাইদ সাহেবের শরীরটাও ওই জিনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে গেছে এবং ওই জিন সাইদ সাহেবের শরীরকে ব্যবহার করে তার প্রথম রক্তের উত্তরাধিকারী অর্থাৎ তোমার স্বামী হামিদকে বলি হিসেবে গ্রহণ করেছে। হুজুর বদিরুদ্দিনের মুখে এমন ভয়ঙ্কর এবং অকল্পনীয় সত্য ঘটনা শোনার পর সুতির চোখের পানি যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। সে তার মৃত স্বামীর কথা ভেবে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। একদিকে সে তার শ্বশুরের এই জঘন্য কাজের উপর চরম ক্ষুব্ধ হলো, অন্যদিকে সে ভয় পেতে লাগলো যে এই অভিশাপ হয়তো অনেক নির্দোষ মানুষের প্রাণ কেড়ে নেবে। শ্রুতি মনের এই ভয় বুঝতে পেরে হুজুর বদরুদ্দিন অত্যন্ত শান্ত গলায় বললেন, মা শ্রুতি, তুমি অযথা এত ভয় পেও না। ওই শয়তানের চুক্তি এবং জিনের প্রভাব চিরতরে ধ্বংস করার একটিমাত্র উপায় আমাদের ইসলামী শরীয়তে রয়েছে। তোমাদেরকে অত্যন্ত সাহসের সাথে ওই বাড়িতে ফিরে যেতে হবে। তারপর তোমার শ্বশুরের কবরটি খুঁড়ে তার মৃতদের ভেতর বা কাফনের সাথে লুকিয়ে রাখা সেই কালো জাতির তাবিজ বা শয়তানি বস্তুগুলোকে খুঁজে বের করতে হবে। তারপর সেই তাবিজগুলোকে সম্পূর্ণ ইসলামী নিয়ম অনুযায়ী রুকিয়া করে জমজমের পানি ছিটিয়ে নষ্ট করে ফেলতে হবে, যাতে ওই জিনের চুক্তি চিরকালের জন্য বাতিল হয়ে যায়। কিন্তু হুজুর বদিরুদ্দিনের এই অত্যন্ত কার্যকর এবং সঠিক পরামর্শ শোনার পরও শ্রুতি কোনোভাবেই ভয়ঙ্কর এই কাজটি করতে রাজি হলো না। তার মনের ভেতরে হামিদের সেই বিভৎস এবং ছিন্ন ভিন্ন লাশের দৃশ্য এতটাই গভীরভাবে গেঁথে গিয়েছিল যে সে কিছুতেই আর ওই অভিশপ্ত কবরের কাছে ফিরেতেও সাহস সঞ্চয় করতে পারল না। শুধু শ্রুতিই নয়, ওই গ্রামের অন্যান্য সাধারণ মানুষরাও সাইদ সাহেবের এই জঘন্য কুফরি কাজের কথা জানতে পারার পর তার উপর এতটাই রেগে গিয়েছিল যে তারা কেউই ওই অশুভ আত্মাকে মুক্তি দেওয়ার কথা ভাবলেন না। আর যেহেতু ওই ইসলামী রুকাইয়া এবং তাবিজ নষ্ট করার কাজটি কোনোদিনই সম্পন্ন হলো না, তাই ও ভয়ঙ্কর জিনটি সাইদ সাহেবের রূপ ধরে রাতের পর রাত গ্রামে তাণ্ডব চালিয়ে গেছে। ভয়ে এবং আতঙ্কে গ্রামের মানুষেরা একে একে তাদের বাপ দাদার সেই পুরনো ভিটে মাটি এবং ঘর বাড়ি ছেড়ে অন্য নিরাপদ জায়গায় চলে যেতে বাধ্য হয়েছিল। দেখতে দেখতে সেই একসময় কোলাহলপূর্ণ গ্রামটি একটি জনমানবহীন এবং অভিশপ্ত গ্রামে পরিণত হয়েছিল। এভা আমাদের নিশ্চিত করে জানিয়েছেন, বহু বছর পার হওয়ার পর আবারও আজকের এই আধুনিক দিনেও জনাব সাইদ সাহেবের সেই অভিশপ্ত গ্রামটি কোনো মানুষ এখনো বসবাসের জন্য সাহস করে না। যদিও এখন বহু বছর পার হয়ে গিয়েছে, তারপরও সেই গ্রামের অভিশাপ কেটেছে কি কেটেছে না সেটা এখনো কেউ জানে না। বর্তমানে এই ঘটনাটি শুধুমাত্র লোকমুখে চলে আসা একটি ঘটনার মতো। এ ভাই ঘটনাটি শুনেছিলেন অনেক আগে, তিনি আজ আমার সাথে এই ঘটনাটি শেয়ার করলেন, আর আমি তার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আমি আশা করছি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে আপনারা আমাদের জানাবেন, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। সপ্তাহের বেশিরভাগ দিনই এখন আপনাদের সাথে কথা হয়। কেমন লাগে? ভালো লাগলে অবশ্যই জানাবেন। খুব ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের এই এপিসোডটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে, কাছের মানুষের সাথে। আমরা আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো আবারও খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।